আসসালামু আলাইকুম এক্সিসবাসী। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় এক্সিসবাসী, কেমন আছেন? আশা করছি করোনাকালীন এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন এক্সিস মেডিকেল স্কুল বর্তমানে 1800+ ভিডিও, 81,000+ স্টুডেন্ট এবং 150+ মেন্টর নিয়ে কাজ করছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রপ ভিত্তিক নিয়মিত সেশন রিভিউ ক্লাস অন ফিজিওলজির 19তম ক্লাস। আপনাদের মাঝে পুরো সেশন জুড়ে হোস্ট হিসেবে আমি উপস্থিত আছি স্বর্ণা ঘোষ ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেশন 2019-20। আমাদের মাঝে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মিস্টার KMH সাজিদ ভাইয়া ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেশন 2017-18। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেনারেল ফিজিওলজি কার্ডের আরবিসি এন্ড ডাব্লিউবিসি। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা ঘোষ, অনেক ধন্যবাদ ইন্ট্রোডিউস করার জন্য। এই তো আছি শীতের আমেজ এবং করোনার প্রকোপ মিলিয়ে যেটা বলি সবসময় মিশ্র প্রতিক্রিয়া, সেরকমই আছি আর কি। তোমার কি খবর তাই বলো? জি ভাইয়া, আমিও ভালো আছি। ধন্যবাদ। তাহলে আমরা কথা না পারিয়ে ভাইয়া আজকে আমাদের সেশনটি শুরু করতে পারি। হ্যাঁ অবশ্যই, উইথ মাই হোস্ট পারমিশন আমি আমার সেশন শুরু করছি। তো যেটা বলতে চাচ্ছি, আমার যিনি যারা দর্শকবৃন্দ আছো, বিশেষ করে ফার্স্ট অফ এক্সামিনিরা, তোমরা হচ্ছে যে জানো অলরেডি যে এখন আমি যে ক্লাসটা নিব আমাদের জেনারেল ফিজিওলজি যে কার্ডটা থাকে আমাদের মেডিকেল কলেজগুলোতে, তো তার ফার্স্ট কার্ডটার প্রথম হাফ যেটা ছিল জেনারেল ফিজিওলজি, সেই ক্লাসটা রিভিউ আমাদের আগের ক্লাসটাতে হয়ে গিয়েছে। তো এখন আমরা যে সেকেন্ড যে অংশটা থাকে সেটা হচ্ছে ব্লাডে আমরা জানি যে মোটামুটি ভাবে সবগুলো মেডিকেল কলেজ চিন্তা করলে আমাদের কম বেশি 5টার মতো আইটেমে ভাগ থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ব্লাড নিয়ে একটা জেনারেল আইটেম, তারপর হচ্ছে আরবিসি, তারপর ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লাটিলেট, আর লাস্টে হচ্ছে ব্লাড গ্রুপিং। এরকমটাই সাধারণত হয়ে থাকে আমাদের আইটেমগুলো। এর মধ্যে আমি যেটা হচ্ছে প্লাটিলেট এবং হচ্ছে ব্লাড গ্রুপিং, এই দুইটা আইটেম নিয়ে রিভিউ এবং রিটেন এই দুটো কিছু আমি নিয়ে ফেলছি। আজকে আমি তোমাদের সাথে ব্লাডের যে জেনারেল আইটেমটা থাকে, ব্লাড এবং ব্লাড প্রোটিন আর প্লাজমা প্রোটিন, আরবিসি এবং ডাব্লিউবিসি, এই তিনটা আইটেমের রিভিউ এবং রিটেন দুইটা সেশনই একটা কমন আলোচনার মধ্যে আমি নিয়ে আসবো। এবং আজকে আলোচনার পর দেখা যাবে যে এই তিনটা আইটেমের রিটেন প্লাস রিভিউ সব, মানে রিটেন প্লাস ভাইবা সবগুলো কোশ্চেনই কি তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো এই আলোচনাটাতে আমি রিটেন কোশ্চেন গুলা যেরকম করে আলোচনা করে বলে দিব যে এই কোশ্চেন গুলো রিটেনের জন্য এক্সক্লুসিভলি পড়তে হবে, প্লাস এই কোশ্চেন গুলো রিটেনে আসে, আর ভাইবার জন্য তো অবশ্যই আমার কথার মধ্যে সেই জিনিসগুলো থাকবে। তো আজকে পড়ার মধ্যে দেখা যাবে আরবিসিটা নিয়ে আমি একটু বেশি টাইম নষ্ট করবো, কজ আরবিসির মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে, সংজ্ঞা, কিছু কনসেপ্ট, ব্যাপার স্যাপার এরকম, আর বাকিগুলোর মধ্যে আমি অত বেশি সময় তোমাদের নষ্ট করবো না। যাই হোক, ফার্স্টে যদি ব্লাড নিয়ে আমি একটু কথা বলি, যে ব্লাডের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ব্লাড হচ্ছে যে আমরা জানি ব্লাডের যদি সংজ্ঞা দিতে বলে যে ব্লাড ইজ স্পেশালিস্ট ফ্লুইড কানেক্টিভ টিস্যু, যেটার মধ্যে কিছু which is formed by plasma and formed elements. Blood is a connective tissue or fluid connective tissue which is formed by formed elements and plasma and formed elements এইভাবে বলি। তো ব্লাডের ভাগাভাগিটা আমরা মোটামুটি সবাই জানি যে প্লাজমা আছে 55% এবং মানে ফর্মড এলিমেন্টস সেটা হচ্ছে 45, যার মধ্যে হচ্ছে আমাদের তিন ধরনের সেলগুলা। ফর্মড এলিমেন্টস হচ্ছে তিন ধরনের সেল, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট, সেটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। আমার আর যে পোর্শন আছে প্লাজমাতে থাকে হচ্ছে আমার দুই ধরনের জিনিস, ওয়াটারই সবচেয়ে বেশি থাকে 91 to 92%, আর সলিডের মধ্যে আমার থাকে অর্গানিক সাবস্টেন্স কিছু থাকে গ্যাসেস, কিছু থাকে আয়ন্স, মানে ইনঅর্গানিক সাবস্টেন্স যেগুলো হচ্ছে আয়ন্স গুলো আর কি। তো অর্গানিকের মধ্যে আবার কি কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেমন প্লাজমা প্রোটিন থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে খাবারগুলো খাই কার্বোহাইড্রেটস থাকে, লিপিডস থাকে। নন প্রোটিন সাবস্টেন্সের মধ্যে আমার যেমন নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো থাকে, হ্যাঁ। তো আর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোমাটিক এজেন্ট, বিভিন্ন কালারিং এজেন্ট গুলো থাকে, যেমন বিলিরুবিন, হ্যাঁ, ক্যারোটিন, জ্যান্থোফিলিন, এই ধরনের জিনিসগুলো থাকে। তো এই সব মিলেই হচ্ছে কি আমার পুরো ব্লাডের মানে ইনগ্রেডিয়েন্টস এর একটা মানে আলোচনা আর কি। তো এখান থেকে আমরা মূলত রিটেনের জন্য একটা কোশ্চেন বেশি দেখি ব্লাডে, সেটা হচ্ছে যে আমার ব্লাডের ফাংশন, enumerate the functions of blood। তো এটা নিয়ে আসলে আমি নতুন করে তোমাদের কি বুঝাবো, এটা আমরা মোটামুটি জানি যে ফাংশনগুলো কি, রেসপিরেশন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে, ওদের নিউট্রিশন গুলো ক্যারি করে নিয়ে যায়, হ্যাঁ, যেসব নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমার এক্সক্রেট করার জন্য আমাদের যে এক্সক্রেটরি সিস্টেম সেখানে বহন করে নিয়ে যায়, অ্যাসিড বেস ব্যালেন্স
আমার মেনটেন করে, ওয়াটার ব্যালেন্স মেনটেন করে, হ্যাঁ আয়নিক ব্যালেন্স মেনটেন করে, বডি টেম্পারেচার মেনটেন করে। তো এইরকম তারপরে হচ্ছে যে আমাদের আর ব্লাডে যে ডাব্লিউবিসি থাকে এটা আমরা জানবো একটু পরে বা জানি অলরেডি, যে সেটা হচ্ছে আমাদের ইনফেকশনের এগেইনস্টে প্রোটেকশন দেয়। তো এইভাবে যে ফাংশন গুলো আছে আমরা ব্লাডের এই ফাংশন গুলো একটু লিস্ট আকারে মুখস্থ করে রাখবো, যে 7টা-8টা ফাংশন খুব ফিক্সডলি পড়ে রাখবো এবং মাথায় সেট করে রাখবো, যেটা আসা মাত্রই আমাদের যদি ভাইবাতেও ধরে যে হুট করে আমরা যাতে মানে থট ব্লক হয়ে না যে কোনটা আগে কোনটা পরে বলবো সেটা যেন সমস্যা না হয়। আর রিটেনে যদি আসে তো আমরা যেন মানে এটা নিয়ে খুব বেশি যেন টাইম নষ্ট না করি, কারণ কিছু জিনিস এমন কোশ্চেন যেগুলা ফাংশনস অফ ব্লাড এই ধরনের কোশ্চেন গুলাতে তোমার আসলে রিটেনে টাইম নষ্ট করার মতো টাইম নেই, কারণ কিছু কঠিন কঠিন কোশ্চেন থাকবে, ওগুলো তোমাকে লিখতে হলে একটু চিন্তা করতে হবে, একটু হ্যাঁ আঁকাআঁকির ব্যাপার আছে, একটু ফ্লো চার্ট আঁকার ব্যাপার আছে। তো এইরকম ন্যারেটিভ কোশ্চেন যেগুলোর মধ্যে আসলে বিশেষ কিছু করার নাই, তো এই কোশ্চেন গুলো মানে এমন ভাবে সেট করে রাখতে হবে যাতে আমাদের টাইম নষ্ট না হয়। তো আমরা টাইম নষ্ট করি না, টাইম নষ্ট আমরা এখন করবো হচ্ছে যেটা একটা কনসেপ্ট, সেটা হচ্ছে রেড বোন ম্যারো নিয়ে বা বোন ম্যারো নিয়ে। বোন ম্যারোটা অ্যাকচুয়ালি কি? বোন ম্যারোটা হচ্ছে আমাদের যে লং বোনস গুলো আছে, বা লং বোনস না, অ্যাজ ইউজুয়াল তুমি বিভিন্ন বোনসই বলতে পারো, লাইক তোমার হিপ বোনস এর কথা বলতে পারো, তুমি রিপস যদি লং বোনস না বাট রিপস এর কথা বলতে পারো, প্লাস আমাদের যে স্কাল বোনস আছে, স্কাল বোনস ও বোন ম্যারো আছে। বোন ম্যারোটা হচ্ছে আমাদের বোনসকে যদি আমরা যে কোনো বোনসকে যদি আমরা ট্রান্সফার সেকশন করি, ভেতরে একটা কোর আছে যেখানে এমন কিছু সেল আছে যারা কিনা আমাদের যে ব্লাড সেল গুলা যে ক্রিয়েট হয়, আমাদের যে ফর্মড এলিমেন্টস, যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এই সেলগুলো তো আকাশ থেকে আসে না, ঠিক আছে? আমাদের বডির কেউ না কেউ সেলগুলো তৈরি করে ব্লাডে ঠেলে দিচ্ছে। তো সেটা তারা কারা? ওই বোনসের মধ্যেকার ওই সেলগুলাই হচ্ছে কি বোন ম্যারো, যারা কিনা আমার এই ব্লাড সেল গুলাকে প্রডিউস করতেছে। হ্যাঁ, বোন ম্যারোতে আমার হচ্ছে এই হিমোপয়েটিক সেল থাকে, হ্যাঁ, যারা কিনা এই কাজগুলো করে। তখন বোন ম্যারো কয় ধরনের? বোন ম্যারো হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে রেড বোন ম্যারো আর একটা হচ্ছে কি হোয়াইট বোন ম্যারো। তো অ্যাকচুয়ালি আমি যে কথাটা বললাম যে বোন ম্যারো মধ্যে যে হিমোপয়েটিক সেল থাকে যারা কিনা আমাদের আলটিমেটলি আমাদের যে ব্লাড সেল গুলা তৈরি করে, তাদের প্রোজেনিটর হিসেবে কাজ করে। তো এই যে রেড বোন ম্যারো যেটা বোন ম্যারোর মধ্যে, তারা হচ্ছে এই কাজটা করে, তারা হচ্ছে হিমোপয়েসিস বা বলতে পারো যে এরিথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস, থ্রম্বোপয়েসিস, এই 3টা প্রসেস হচ্ছে তার অংশ নেয়। তো আর যারা হোয়াইট বোন ম্যারো, ওটা হচ্ছে রেড বোন ম্যারোই ফ্যাট জমে একটা কি অ্যাডাল্টদের মধ্যে একটা চেঞ্জ, একটা বোন ম্যারো তৈরি হয়, যেটা কিনা আমাদের লং বোনস এর মধ্যেখানে আমার মানে যেটা হয় যে অ্যাডাল্ট মানে যারা থাকে তাদের বোনস তুমি যদি 2 প্রান্তে কাট করো, সেখানে দেখবা লং বোনস এর, সব লং বোনস না, কিছু লং বোনস এর, যেমন আমরা একটু পরে দেখবো যে একদম মানে প্রান্তে মানে একদম এন্ডের দিকে কিছু রেড বোন ম্যারো থাকে, কিন্তু তুমি যদি একটা বোনস এর মাঝখান দিয়ে কাটো, সেখানে তুমি যে ম্যারোটা পাবা সেটা হচ্ছে কি হোয়াইট বোন ম্যারো। তোমরা যারা মানে খাসির পায়া খাও, হ্যাঁ, মানে যারা নেহারি খেয়ে অভ্যস্ত, খাসির পায়া যারা খাও, এটা ওখানে সবচেয়ে বেটার দেখা যায় যে খাসির ছোট ছোট পায়াগুলোর মধ্যে তুমি যখন যে নেহারি খাওয়ার সময় যে ফু দিয়ে টান মারো অথবা ঢিলা মেরে ভেতর থেকে যে জিনিসটা বের করো, ওটাই হচ্ছে হোয়াইট বোন ম্যারো। হ্যাঁ, আর রেড বোন ম্যারোটা হচ্ছে যারা মুরগির রান চাবাইতে যাদের খুব মজা লাগে, তো মুরগির রানের যে জায়গাটা তোমরা চাবানোর পরে দেখবা ওখানে কিছু লাল লাল মানে ভেতরে কিছু লাল লাল গুড়া গুড়া দেখা যায়, ওটাই হচ্ছে রেড বোন ম্যারো। ওরা হচ্ছে ব্লাড সেল তৈরি করে। এখন কথা হচ্ছে রেড বোন ম্যারো কোথায় থাকে, হোয়াইট বোন ম্যারো কোথায় থাকে? দেখো, আপ টু 20 মানে ফিটাসের হার ডেভেলপ শুরু হওয়ার পর থেকে 20 ইয়ার্স পর্যন্ত আমাদের একটা মানুষের বডি সকল বোনসে কি রেড বোন ম্যারো থাকে। হ্যাঁ, অ্যাডাল্ট হওয়ার পর 20 বছরের পর থেকে রেড বোন ম্যারোর পজিশনগুলো একটা লোকালাইজড হয়ে যায়। সেগুলা কি? সেগুলা হচ্ছে আমার আপার এন্ড অফ হিউমেরাস, আপার এন্ড অফ হিউমেরাস, আপার এন্ড অফ ফিমার, হ্যাঁ, স্কাল বোনস আর হিপ বোনস এর ইলিয়াম, স্কাল বোনস, হিপ বোনস এর ইলিয়াম, এই জায়গাগুলা বাদে আর বাদ বাকি সকল বোনসই শুধুমাত্র, আর রিপস, সরি ভুল হয়েছে, আপার এন্ড অফ হিউমেরাস, আপার এন্ড অফ ফিমার, স্কাল বোনস, রিপস আর হচ্ছে আমার হিপ বোনের ইলিয়াম, এই জায়গাগুলা বাদে আর বাদ বাকি আমাদের বডিতে যত বোন আছে সকল বোনসে সকল জায়গায় যে বোন ম্যারো পাওয়া যায় সেটা হচ্ছে কি হোয়াইট বোন ম্যারো। তো আলটিমেটলি 20 বছরের বয়স পর্যন্ত আমাদের বডির সকল জায়গার বোনই কি হিমোপয়েসিসে অংশ নেয়। আর হিমোপয়েসিস শব্দটার অর্থ বলতেছি নর্মাল হচ্ছে ব্লাড সেল মানে তৈরি হওয়ার প্রক্রিয়া হিমোপয়েসিস, সোজা কথা। আর 20 বছর বয়সের পরে এই যে জায়গাগুলোর কথা বললাম, এই সব জায়গাগুলো হচ্ছে কি আমার এই যে রেড বোন ম্যারো থাকে, এবং ওই জায়গাগুলো থেকে শুধুমাত্র কি আমাদের ব্লাড সেলগুলা আমার জেনেসিস হয়, সিনথেসিস হয়। তো এই ছিল আমার মোটামুটি মানে কথাবার্তা বোন ম্যারো নিয়ে।
তো এরপরে আমরা চলে যাব ব্লাডের আরেকটাই টপিক আছে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, তো প্লাজমা প্রোটিনটা অ্যাকচুয়ালি কি, প্লাজমা যে প্রোটিনগুলো থাকে সেগুলো প্লাজমা প্রোটিন, এবং 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে আমরা সবাই জানি, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন আর হচ্ছে কি প্রোথ্রম্বিন। ঠিক আছে, তো এর ভ্যালুগুলো আমরা একটু জানবো। হ্যাঁ, 4টা প্রোটিনের যে ভ্যালুগুলো আছে সেগুলো একটু জানবো। আমি আর বললাম না, সব বইতেই লেখা আছে, তোমরা মুখস্থ করে নিবা। ভ্যালুগুলো অবশ্যই 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 কি মুখস্থ রাখতে হবে। তার মধ্যে স্পেশালি অ্যালবুমিন আর গ্লোবুলিনের ভ্যালু তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আর এজ এ হোল প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন কতটুকু, হ্যাঁ মানে আমরা 4টা প্রোটিনের কনসেন্ট্রেশন তো আলাদাভাবে জানবোই। এজ এ হোল প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন কত, সেটা হচ্ছে 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, অবশ্যই ইউনিট সহ মুখস্থ করবো এবং এটা কি আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু জানবো যে কোন প্রোটিনটা কোথায় সিনথেসিস হচ্ছে। মোটামুটি ভাবে 3টা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন আর হচ্ছে প্রোথ্রম্বিন, এরা সবাই হচ্ছে লিভারে সিনথেসিস হয়। একমাত্র গ্লোবুলিনের গামা গ্লোবুলিন, যেটা গ্লোবুলিন 3 ধরনের আছে, আলফা, বিটা এবং গামা। গ্লোবুলিনের গামা গ্লোবুলিনটা হচ্ছে আমার কি, এই হচ্ছে প্লাজমা সেল। আমার প্লাজমা সেল, যেটা লিম্ফয়েড টিস্যুতে যে প্লাজমা সেল থাকে, লিম্ফয়েড সিস্টেমে এক ধরনের সেল থাকে যেটা হচ্ছে লিম্ফয়েড সেল। আমাদের তো যেমন সার্কুলেটরি সিস্টেম আছে তেমন কি লিম্ফয়েড সিস্টেমও আছে। লিম্ফয়েড সিস্টেমে প্লাজমা সেল থেকে হচ্ছে কি এই গামা গ্লোবুলিনটা তৈরি হয়, যেটা কিনা প্লাজমা মানে অ্যান্টিবডি তৈরি করে গামা গ্লোবুলিনটা। তো এই যেটা যেহেতু বলে ফেললাম গামা গ্লোবুলিন অ্যান্টিবডি তৈরি করে, তাহলে বাকি প্রোটিন গুলা কি কাজ করে? তাহলে বাকি প্রোটিন গুলার কাজ আমাদের কি মোটামুটি জানতে হবে। এজ রিটেনের কোশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এনুমারেট দ্য ফাংশনস অফ প্লাজমা প্রোটিন। এই কোশ্চেন যখন আসবে, এটা কিন্তু রিটেনের জন্য খুবই একটা হট কোশ্চেন, এবং এটা তোমাকে যখন লিখবা তখন 4টা প্রোটিনের ফাংশন কি অবশ্যই আলাদা করে লিখতে হবে। নট তুমি এজ এ হোল যদি তুমি লিখে দাও, তাহলে মনে করবো যে তুমি মানে প্রোটিন সম্বন্ধে তেমন জানো না, এই জন্য যখন যেটা মনে আসছে হুট করে লিখে দিয়ে 8-10টা পয়েন্ট লিখে দিয়েছো, তোমার কিন্তু নাম্বার কমে যাবে। তো আমরা 4টা প্রোটিন সবসময় আলাদাভাবেই পড়ি। তো দেখো অ্যালবুমিনের ফাংশন গুলা কি, এটা হচ্ছে মেইনলি কলোয়েডাল অসমোটিক প্রেসার এবং ভিসকোসিটি, এই দুইটা হচ্ছে মেইনটেইন করে। মূল অ্যালবুমিনের ফাংশন হচ্ছে এটাই। এছাড়া অ্যালবুমিনের একটা ফাংশন হচ্ছে সে বাফার হিসেবে কাজ করে। সে হচ্ছে আমার বাফার, যেহেতু অ্যাসিড বেস ব্যালেন্স কন্ট্রোল করে, আর হচ্ছে কিছু মানে জিনিস আছে যেমন লিপিড, বিলিরুবিন, কিছু হরমোন, এদের ক্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যালবুমিনের ফাংশন। গ্লোবুলিনও অ্যালবুমিনের মতোই কলোয়েডাল অসমোটিক প্রেসার কন্ট্রোল করে। অ্যালবুমিন 80% কলোয়েডাল অসমোটিক প্রেসারের সাথে কি জড়িত, বাকি 20% কন্ট্রোলটা করে থাকে হচ্ছে আমার কি গ্লোবুলিন। গ্লোবুলিন একই, যেহেতু কলোয়েডাল অসমোটিক প্রেসার আর ভিসকোসিটি দুইটা একটা একটার সাথে রিলেটেড, তাই গ্লোবুলিনও কি ভিসকোসিটি মেইনটেইনে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন। এছাড়া গ্লোবুলিনের কিছু ভাগ আছে, যেমন গ্লোবুলিনের আমরা বলছি অলরেডি যে আলফা, বিটা, গামা 3 ধরনের গ্লোবুলিন আছে। ঠিক আছে, আলফা, বিটা, গামা গ্লোবুলিনের বিভিন্ন কাজ আছে। যেমন আলফা গ্লোবুলিন যদি বলো, তা সে হচ্ছে লিপিড, স্টেরয়েড, কপার এগুলাকে সে ক্যারি করে। বিটা গ্লোবুলিনটা হচ্ছে আমার আয়রনকে ক্যারি করে, ফেরিটিন ট্রান্সফেরিন হিসেবে, সরি ফেরিটিন না, ফেরিটিন স্টোরেজ ফর্ম, ট্রান্সফেরিন হিসেবে করে। আর গামা গ্লোবুলিন যেটা, সেটা হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করে। গামা গ্লোবুলিনটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ফিব্রিনোজেন আর প্রোথ্রম্বিন, এটা আমরা জানি যে এগুলো সবাই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। আমরা অলরেডি প্লাটিলেট আইটেমটা পড়ার সময় দেখছি এবং রিভিউ ক্লাস আমি বলছি যে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন এরা সবাই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, এবং এরা হচ্ছে কোয়াগুলেশনের ভূমিকা রাখে। মূল কাজ হচ্ছে কোয়াগুলেশনের ভূমিকা রাখা। এর সাথে তুমি ফিব্রিনোজেনের কথা বলতে পারো যে ইএসআর বাড়াতে সে সাহায্য করে। তো মোটামুটি ভাবে এই ছিল আমার প্লাজমা প্রোটিন নিয়ে কথাবার্তা। এছাড়া তোমরা যদি এখান থেকে পড়তে পারো, যারা চট্টগ্রাম ভার্সিটির আন্ডারে যারা আছো, তারা এখান থেকে হচ্ছে প্লাজমা প্রোটিন হাউ ক্যান বি সেপারেটেড, হাউ প্লাজমা প্রোটিন ক্যান বি সেপারেটেড, এই জিনিসটা একটু সংক্ষেপে পড়তে পারো। যে তোমার যে প্রসেস গুলো আছে, প্রিসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, হ্যাঁ, সেডিমেন্টেশন বাই আল্ট্রাসেন্ট্রিফিউজ, ইলেকট্রোফোরেসিস, আমি যেটুকু দেখলাম যে চট্টগ্রাম ভার্সিটির বাইরে অন্যান্য জায়গায় তেমন খুব একটা এটা আসে না। তো তোমরা একটু এটা দেখতে পারো, প্রসেস গুলোর নাম এবং কোন প্রসেস দ্বারা কোন প্রোটিনটা আলাদা করা হয় সেটা একটু দেখতে পারো এখানে। এছাড়া মনে হয় না যে আমার এখানে আর কিছু দেখার দরকার আছে। এছাড়া এখানে আর কিছু তেমন দেখার দরকার নেই। সো আমরা হচ্ছে যে এই আইটেমটা থেকে এতটুকুই পড়বো, এখানে আর বেশি কিছু পড়ার নেই আমাদের। আমরা এখন চলে যাব হচ্ছে আরবিসিতে। আরবিসিটা আমাদের খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা আইটেম, এবং এখানে অনেক পড়া আরবিসিটাতে। দেখো আরবিসিতে যদি শুরু করতে চাই, তাহলে আরবিসি যে নিয়ে যেহেতু আসলাম, তো ফার্স্টে ওর সম্বন্ধে একটু জানি, আরবিসি সম্বন্ধে একটু আমাদের জানা দরকার। দেখো আরবিসিতে দেখতে কেমন আর শেপ কেমন। শেপ হচ্ছে দেখতে সার্কুলার এবং বাইকনকেভ, এটা কিন্তু দুইটা একসাথে বলতে হবে, বাইকনকেভ ডিস্ক, সার্কুলার এবং বাইকনকেভ ডিস্কের মতো তার থেকে দেখতে। ডায়ামিটারটা মুখস্থ করতে হবে 7.8 মাইক্রোমিটার, থিকনেস
থিকেস্ট পয়েন্টে 2.5 মাইক্রোমিটার, আর মধ্যখানে যে বাইকনকেভ যেহেতু মধ্যখানটা অনেক থিন এবং সেই থিনটা হচ্ছে 1 মাইক্রোমিটার বা তার চেয়েও অনেক সময় কম। সারফেস এরিয়া, মোট তলের ক্ষেত্রফল সারফেস এরিয়া হচ্ছে 140 মাইক্রোমিটার স্কয়ার আর ভলিউম 90 to 95 মাইক্রোমিটার কিউব। তো এই আরবিসিটা এগুলো একটু কেন বেশি জোর দিয়ে বলতেছে, কারণ আরবিসির প্রপার্টিজ মরফোলজি যেটাই বলো মানে অনেক সময় পরীক্ষা ফট করে চলে আসলে কিছু করতে পারবে না। হ্যাঁ, আর ভাইভাতে তোমার এই ভিজিট জিনিসগুলো ধরবে না অ্যাটলিস্ট, বাট রিটার্নের জন্য আমি একটু বলতেছি রিটার্নের আগের দিন তুমি এটা একটু দেখে যাবা যে জিনিসগুলো একটু এরকম ডিজিটের মতো যে জিনিসগুলো আছে, ভ্যালু, ডিজিট, হ্যাঁ, রেঞ্জ, এই জিনিসগুলো একটু মনে করো যে রিটার্নের আগের দিন অবশ্যই দেখে যাওয়া উচিত। ঠিক আছে, আরবিসি আমরা জানি অবশ্যই নন নিউক্লিয়েটেড, আর প্রত্যেকটা আরবিসি তে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। এই হচ্ছে আরবিসি সম্বন্ধে আমার একটা প্রাথমিক পরিচয়। এখন আরবিসি যে তৈরি হওয়ার প্রক্রিয়া, আরবিসি তৈরি সিনথেসিস হওয়ার প্রক্রিয়া বা রেড ব্লাড সেল সিনথেসিস হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, এখন এরিথ্রোপয়েসিসের সংজ্ঞাটা তো আমরা অবশ্যই মুখস্থ করব যে প্রসেস অফ ফর্মেশন অফ এরিথ্রোসাইট আন্ডার নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, আন্ডার নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, এই কথাটা যেন সংজ্ঞায় মানে লিখতে বা বলতে যেন ভুল না হয়। সাধারণত আমি সংজ্ঞা নিয়ে কিছু কথা বলি না, তবে যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই একটু মন দিয়ে খেয়াল করতে হবে। তো এরপরে দেখো আমার এরিথ্রোপয়েসিসের সাইট কি, কোথায় কোথায় এরিথ্রোপয়েসিস হয়। তো এখানে একটু জটিলতা আছে এবং এই জায়গাটা আমি একটু ভাইবার জন্য বেশি জোর দিয়ে বলবো, কজ এটা একটু আমার মনে হয় যে এটা ভাইবাতে একটু ঝামেলা করতে পারে, কজ আমি দেখছি ঝামেলা করে। কি সেটা, যে সাইট অফ এরিথ্রোপয়েসিস এক এক সময় এক এক রকম। দেখো ইন্ট্রা ইউটেরাল লাইফে যখন একটা হিউম্যান বেবি তার মায়ের পেটে থাকে, সেখানে 3 সময় 3 রকম। ফার্স্ট টাইমেস্টার, যেটা কিনা তোমার 3rd উইক থেকে 3rd মান্থ পর্যন্ত, আমার ব্লাড মানে তৈরি হওয়া শুরু হয় হচ্ছে 3rd উইক থেকে, সেখান থেকে 3rd মান্থ পর্যন্ত। তো তখন আমার এই সাইটটা থাকে, আরবিসি তৈরি হয় হচ্ছে আমার মেসোডার্ম অফ ইয়র্কস্যাক, এবং মেসোডার্ম অফ ইয়র্কস্যাকে তৈরি হওয়ার কারণে আমার এই এরিথ্রোপয়েসিসের এই ধরনের এরিথ্রোপয়েসিসকে বলা হয় মেসোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস। ফার্স্ট ট্রাইমেস্টারে আরবিসি সিনথেসিস হয় মেসোডার্মের ইয়র্কস্যাকে, এজন্য তার নাম মেসোডার্মিক এরিথ্রোপয়েসিস। দেখো 3rd মান্থ থেকে 5th মান্থ পর্যন্ত আমার সেই সিনথেসিসটা হয় হচ্ছে লিভারে এবং স্প্লিনে, এটাকে বলা হয় হেপাটিক এরিথ্রোপয়েসিস। হ্যাঁ, 3rd থেকে 5th মান্থ পর্যন্ত আমার লিভার এবং লিভারই মেইনলি, কিছু পরিমাণ স্প্লিনে সিনথেসিস হয়, এটা হচ্ছে হেপাটিক এরিথ্রোপয়েসিস বলে এটাকে। দেখো 5th মান্থ থেকে বার্থ এবং বার্থের পর থেকে মরার আগের দিন পর্যন্ত আমার হয় হচ্ছে রেড বোন ম্যারোতে। 5th মান্থ থেকে বার্থ পর্যন্ত রেড বোন ম্যারো, বার্থের পর থেকে ডেথ পর্যন্ত কি রেড বোন ম্যারো। তো এটাকে বলা হয় হচ্ছে মাইলয়েড এরিথ্রোপয়েসিস। হ্যাঁ, রেড বোন ম্যারোতে আমার সিনথেসিসটা হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি আরেকটু ভাগ করি, বার্থ থেকে 20 ইয়ার পর্যন্ত আমি তো একটু বললাম যে রেড বোন ম্যারো আমাদের সকল বডির সকল বোনসেই থাকে, সকল বোনসে এরিথ্রোপয়েসিস হয়। আর 20 ইয়ার্স এর পর থেকে আমার ভার্টিব্রা একটু বলতে ভুলে গেছিলাম, ভার্টিব্রা, হ্যাঁ, রিবস, স্টারনাম, আর হচ্ছে তোমার ওই যে আপার এন্ড অফ হিউমেরাস, আপার এন্ড অফ ফিমার, তোমার হচ্ছে হিপ বোনের ইলিয়াম আর স্কাল বোনস, এই সব জায়গাগুলোয় হচ্ছে কি আমার এরিথ্রোপয়েসিস হয়, এবং এই এরিথ্রোপয়েসিসকে বলা হয় হচ্ছে মাইলয়েড এরিথ্রোপয়েসিস। আচ্ছা, এখন আমি রিটেনের কোশ্চেন বলবো, যেটাতে আসলে বলার কিছু নাই। এই কোশ্চেনটার ব্যাপারে আমি যদি একটা কথাই বলবো, যে এই কোশ্চেনটার উত্তর পরীক্ষার হলে ঢোকার আগেও একবার দেখবা, পরীক্ষার আগের দিন রাতে তো দেখবাই, ছবি সহ দেখবা, আর পরীক্ষার হলে ঢোকার ঠিক আগ মুহূর্তে এটা একটু দেখে যাবা। সেটা হচ্ছে স্টেপস অফ এরিথ্রোপয়েসিস। স্টেপস অফ এরিথ্রোপয়েসিস, এটা আসলে মানে আমি কি বলবো, এটা আমি শুধু তোমাদেরকে এখানে পড়ে পড়ে শোনাইতে পারি, আমার এখানে আসলে বলার কিছু নাই, তাই আমি এটা নিয়ে কিছু বলবোই না। এটা মুখস্থ করার জিনিস, মুখস্থ করতে হবে, এবং ছবিটা কিন্তু আঁকা শিখতে হবে, কজ এই প্রশ্ন তুমি যদি লেখো, তোমাকে ছবি আঁকতে বলুক আর নাই বলুক, এই প্রশ্নের ছবি কিন্তু অবশ্যই তোমাকে আঁকতে হবে। স্টেপস অফ এরিথ্রোপয়েসিস, এখানে তোমার যে কটা 4 দুগুণে 8টা স্টেপ আছে, 8টা স্টেপই তোমাকে লিখতে হবে, এবং ভালো করেই তোমার লিখতে হবে, আর ছবি তো অবশ্যই দিতে হবে, ছবিটা আঁকা বাধ্যতামূলক। সো এটা আমি আসলে বলতে খারাপ লাগতেছে, এখানে বোঝানোর কিছু নেই, যা পড়বা মুখস্থ করবা, এবং মুখস্থ করার পরেই ভুলে যাবা, এবং যেহেতু মুখস্থ করার পর এটা ভুলে যেতে হয়, তাই এটা পরীক্ষার হলে ঢোকার আগেও তুমি একবার কি দেখে যাবা, স্টেপস অফ এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, এখন আমি একটা কথা যেটা বলবো, যে এটা একটা রিটেন কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেন কোশ্চেনের জন্য সুপার ইম্পর্টেন্ট। এটা ওয়ান অফ দোজ কোশ্চেন্স যেটা রিটেনে এবং ভাইভাতে সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়।
সেটা হচ্ছে কোশ্চেনটা খুব ছোট, যে ম্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স অফ আরবিসি অথবা চেঞ্জেস দ্যাট অকার ইন আরবিসি ডিউরিং এরিথ্রোপয়েসিস। পুরো এরিথ্রোপয়েসিসটা চলার সময় আমার আরবিসিতে একটার পর একটা কি কি চেঞ্জ আসে সেটা সংক্ষেপে বলো। সেটা কি? দেখো আরবিসি যখন প্রথম সিনথেসিস শুরু হয়, আমি তোমাকে যদি দেখে বলি যে প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, যেটা কিনা আমার রেড বোন ম্যারোতে থাকে, তো তখন এই সেলটার সাইজ অনেক বড় থাকে। আস্তে আস্তে সেটা যখন তোমার রেটিকুলোসাইট হয়ে এরিথ্রোসাইটে আলটিমেটলি হয়, এরিথ্রোসাইটটা তৈরি হয়, তখন হচ্ছে এর সেলের সাইজটা কিন্তু অনেকখানি কমে আসে। ঠিক আছে, তো আমি বলবো ফার্স্ট অফ অল যে ডিক্রিজ ইন সেল সাইজ, তারপরে বলবো হচ্ছে increased condensation and finally pycnosis of the nucleus, মানে পয়েন্টের নাম হচ্ছে pycnosis of the nucleus। আমরা জানি কি এরিথ্রোসাইটে নিউক্লিয়াস থাকে না, কিন্তু তুমি যদি ফার্স্টের ইয়াগুলোতে দেখো, স্টেপগুলো দেখো, প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, কমিটেড স্টেম সেল, প্রো এরিথ্রোব্লাস্ট, এই স্টেজগুলোতে কিন্তু কি আমার ওই সেলগুলোতে কিন্তু নিউক্লিয়াস থাকতেছে, কিন্তু নিউক্লিয়াসটা ফার্স্টের দিকে বড় থাকে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা ডেন্স হয়, ছোট হয়ে আসে এবং আলটিমেটলি নিউক্লিয়াসটা হচ্ছে কি ডিমিনিশড হয়ে যায়, পিকনোসিস বলে, পিকনোসিস অফ নিউক্লিয়াস। তো এটা হচ্ছে একটা চেঞ্জ। তারপর হচ্ছে একুমুলেশন অফ হিমোগ্লোবিন। আমার প্রথম দিকের যে সেলগুলা, যে স্টেপগুলা এরিথ্রোপয়েসিসের, সেখানে কিন্তু হিমোগ্লোবিন থাকে না। ধীরে ধীরে তোমার হচ্ছে যখন আমি যদি একটু বলি তোমার পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, এই স্টেজটাতে মোস্ট প্রবাবলি আমার একটু মনে নাই, আমি যত পড়ছি বলে আমার মনে হয় যে পলিক্রোমাটোফিলিক এরিথ্রোব্লাস্ট, এখানেই খুব সম্ভবত হিমোগ্লোবিনের অ্যাপিয়ারেন্সটা হয়। হ্যাঁ, তাহলে মানে প্রথম দিকে হিমোগ্লোবিন থাকে না, আমার বোঝার মূল কথাটা হচ্ছে আস্তে আস্তে আমার এরিথ্রোসাইট যত ম্যাচুরেশনের দিকে আগাতে থাকে, আমার সেলে কি হিমোগ্লোবিনের অ্যাপিয়ারেন্সটা আসে। হ্যাঁ, তো অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন। আর লাস্টলি একটা কথা বলবো যে চেঞ্জ ইন স্টেনিং রিঅ্যাকশন। হ্যাঁ, চেঞ্জ ইন স্টেনিং রিঅ্যাকশনটা কি? আমার এই যে এরিথ্রোসাইটের যে ম্যাচুরেশনের স্টেজগুলা, প্রত্যেকটা স্টেজ থেকে যদি আমি সেল কালেক্ট করে আমি যদি স্টেইনিং করে তাকে মাইক্রোস্কোপের নিচে রাখি, প্রথম দিকের সেলগুলা স্টেনিংটা হবে ক্ষারীয় স্টেনিং, বেজোফিলিক স্টেনিং। ঠিক আছে, প্রথম একটা বা দুইটা বা তিনটা স্টেজের যে সেলগুলা, মধ্যখানে যে সেলগুলো আসে সেই সেলগুলা স্টেনিংটা হবে আমার নিউট্রাল, মানে হচ্ছে পলিক্রোমাটোফিলিক, মানে এটা নট অ্যাসিডিক, নট মানে বেসিক, এটা হচ্ছে পলিক্রোমাটোফিলিক। আর যত এরিথ্রোসাইটের দিকে আগাবে, রেটিকুলোসাইট, এরিথ্রোসাইট, এদের স্টেনিংটা হবে হচ্ছে ইওসিনোফিলিক। ইওসিনোফিলিক মানে হচ্ছে অ্যাসিডিক। হ্যাঁ, ইওসিনোফিলিক স্টেনিং এটা নিবে। সো এই হচ্ছে আমার স্টেনিং একটা মানে চেঞ্জ আর কি। তো এভাবে আমার ম্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স অফ আরবিসি, এই হচ্ছে চারটা স্টেপ, চারটা পয়েন্ট। এই চারটা পয়েন্ট যেমন রিটেনে আসলেও লিখতে হবে এবং ভাইভাতে কিন্তু একেবারেই মিস দেওয়া যাবে না, কজ এটা স্পেশালি আরবিসি এর যে প্র্যাকটিক্যাল গুলো আছে, তো সেখানে কিন্তু এই কোশ্চেনটা ফট করে প্র্যাকটিক্যাল ভাইবা ধরা কিন্তু মানে খুবই কমন একটা কেস, ধরেই এটা। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটু হচ্ছে যে জানবো যে আর এরিথ্রোপয়েসিস বা আরবিসি ম্যাচুরেশনের জন্য কি ফ্যাক্টর দেয়। ছোট করে একটু, এখানে বেশি সময় নিব না, যে কিছু নিউট্রিশনাল ফ্যাক্টর আছে, যেমন আরবিসির জন্য আমার আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিন এর জন্য যে গ্লোবিন প্রোটিনটা দরকার, তার জন্য অ্যামিনো অ্যাসিড লাগে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড লাগবে। আয়রনটা তোমার হিম তৈরিতে কাজে লাগে। ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড আমরা জানি ডিএনএ সিনথেসিস করে, আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি। তারপর হচ্ছে তোমার পরিফাইরিন, পিরিডক্সিন, এগুলো হচ্ছে হিম সিনথেসিস করে আয়রনের সাথে। হ্যাঁ, কিছু ট্রেস এলিমেন্ট আছে, কপার, ম্যাঙ্গানিজ, এরা হচ্ছে আমার পুরো প্রসেসটাকে আমার এই ক্যাটালাইজ করে, হ্যাঁ, প্রভাবক হিসেবে কাজ করে। ফিজিওলজিক্যাল কিছু স্টিমুলেটিং ফ্যাক্টর আছে, যেমন কি এরিথ্রোপয়েটিন। আমার এরিথ্রোপয়েসিস এই প্রসেসটার একটা হরমোন আছে যেটা কিনা কিডনি থেকে রিলিজ হয়। কিডনির একমাত্র এন্ডোক্রাইনোলজিক্যাল ফাংশন সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন রিলিজ করা। ও আরেকটা আছে যেটা হচ্ছে তোমার ওই যে ভিটামিন ডি এর 25 কলিক্যালসিফেরলের হাইড্রোক্সিলেশন, সেটা তো একটা। আর আরেকটা হচ্ছে তোমার এই এরিথ্রোপয়েটিন সিনথেসিস। হ্যাঁ, তো এরিথ্রোপয়েটিন যত বেশি সিক্রেশন হবে, আমার এরিথ্রোপয়েসিস তত বেশি স্টিমুলেট হবে। এখন একে কারা স্টিমুলেট করে? দেখো, হাইপোক্সিয়া যদি হয়, যে কোনো কারণেই হোক, হাইপোক্সিয়া হলে আমার কিডনির এরিথ্রোপয়েটিন রিলিজ বেড়ে যায়। আবার কিছু হরমোন আছে, যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, হ্যাঁ, টিএসএইচ যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, এইসব হরমোনের সিক্রেশনও কি আমার এরিথ্রোপয়েটিনের রিলিজ বাড়ায় দেয়, আমার এরিথ্রোপয়েসিস স্টিমুলেটেড হয়। আর হচ্ছে দেখো, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আরবিসির কাউন্ট আমি বলিনি তোমাদেরকে। আরবিসির কাউন্ট দেখো, মেলের ক্ষেত্রে প্রতি মিলিমিটার কিউব অফ ব্লাডে হচ্ছে 4.5 থেকে 5.5 মিলিয়ন। হ্যাঁ, 50,000 বলি, যাই হোক, 4.5 থেকে 5.5 মিলিয়ন। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 to 5 মিলিয়ন, একটু কম।
আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমার ফিটাসে থাকে 8 থেকে 9 মিলিয়ন। ফিটাস যখন চাইল্ড আসে তখন তার একটু কমে যায়, সেটা হচ্ছে 6 to 7 মিলিয়ন। ঠিক আছে, তো এই যে জিনিসটা, একটা জিনিস দেখো যে মেইল একটু বেশি ফিমেল একটু কম। কেন? দেখো মেইলের মানে মেইন ডমিনেটিং সেক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। তো টেস্টোস্টেরনের অনেক ফাংশন আছে আমার সেক্সুয়াল প্রপার্টি রিলেটেড, তার মধ্যে সে ব্লাডে একটা ফাংশন করে, সেটা হচ্ছে সে এই এরিথ্রোপয়েটিন হরমোনের সিক্রেশনকে সে স্টিমুলেট করে। হোয়ারএস আমার ফিমেল বডির ডমিনেটিং সেক্সুয়াল হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন করা হচ্ছে উল্টা কাজটা, এরিথ্রোপয়েটিন সিক্রেশনকে সে হচ্ছে ইনহিবিট করে। সো এই জন্য ফিমেলের আরবিসি কাউন্টটা মিলের চেয়ে কিছুটা কম থাকে। হ্যাঁ, তো এটা একটা আমরা বললাম। এরপর আমরা রিটার্ন একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো, এটা এক্সক্লুসিভলি রিটার্ন কোশ্চেন। এক্সক্লুসিভলি রিটার্ন কোশ্চেন সেটা হচ্ছে, আচ্ছা যাক, ওইটা আমি হিমোগ্লোবিন এখন আসিনি, সরি, হিমোগ্লোবিন এখন আসিনি। তো এখন আমরা আরবিসি সম্বন্ধে জানলাম, আরবিসি কেমনে তৈরি হয়, হিমোপ্যাথি সেটাও জানলাম। এখন আমরা যেটা জানবো যে আরবিসি ফাংশন কি। আরবিসি ফাংশন আমরা জানি যে সে হচ্ছে অক্সিজেন বহন করে, কার্বন ডাইঅক্সাইড বহন করে, একটা ফাংশন। তারপরে সে অ্যাসিড বেস ব্যালেন্স কন্ট্রোল করে, কারণ তার মধ্যে আছে হিমোগ্লোবিন। আমাদের বডির যে কটা বাফার সিস্টেম আছে তার মধ্যে হিমোগ্লোবিন বাফার একটা অন্যতম বাফার, তো সে এটা করে। তারপরে সে পিগমেন্ট ক্যারি করে, হিমোগ্লোবিন নামক পিগমেন্টটা সে ক্যারি করে। আরবিসির গায়ে অ্যান্টিজেন থাকে যেটা দিয়ে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করি। আর হচ্ছে আমার আয়নিক ব্যালেন্সও করে, যেটা আমরা রেসপিরেটরি সিস্টেম পড়ার সময় হচ্ছে যে এই যে ক্লোরাইড শিফটের একটা ব্যাপার দেখছিলাম কিন্তু। তো এর মধ্যে কি এই মাধ্যমে সে কিন্তু কি আয়নিক একটা ব্যালেন্স করে, তার এবং প্লাজমার মধ্যে একটা আয়নিক ব্যালেন্স কিন্তু সে অলওয়েজ মেইনটেইন করে থাকে। এখন কিছু মানে গুরুত্বপূর্ণ ভাইবার কোশ্চেন আমি একটু কথা বলবো। তোমাকে যদি জিজ্ঞেস করে, তুমি বললা যে আরবিসি শেপ হচ্ছে বাইকনকেভ, কেন আরবিসি কেন বাইকনকেভ শেপ? আরবিসি বাইকনকেভ শেপ হওয়ার কয়েকটা উপকারিতা আছে। যেমন আরবিসি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা দিয়ে কি ঢুকে যেতে পারে, বিভিন্ন ক্যাপিলারি আর্টারির চেয়ে ক্যাপিলারি কিন্তু সাইজটা অনেক ছোট, তো আরবিসি সেই পর্যন্ত চলে যেতে পারে। আরবিসি এই বাইকনকেভ শেপটা হচ্ছে আরবিসির এই তার যে ডিস্ক শেপটাকে টুইস্ট করতে সাহায্য করে। প্লাস এই আরবিসি বাইকনকেভ শেপ হওয়াতে হিমোগ্লোবিন অনেক বেশি পরিমাণে সে ধরে রাখতে পারে। আরো যদি বলো যে আরবিসি বাইকনকেভ শেপ হওয়াতে যে কনকেভ জায়গাটা হিমোগ্লোবিন থাকে বেশি, এবং এখানে হিমোগ্লোবিন থাকাতে এই থিন জায়গাটায় হিমোগ্লোবিন থাকাতে হিমোগ্লোবিন অক্সিজেন ছাড়া নেওয়ার ব্যাপারটা খুব দ্রুত সম্পন্ন করতে পারে। তো এই ব্যাপারগুলা হচ্ছে আমার কি এই বাইকনকেভ শেপের উপকারিতা। হ্যাঁ, তারপর হচ্ছে নিউক্লিয়াস না থাকা কি হয়েছে, নিউক্লিয়াস না থাকার কারণে তার এই বাইকনকেভিটি শেপটা সে পাইছে, যেটা অনেক উপকার করে। আর নিউক্লিয়াস না থাকাতে সে হচ্ছে অনেক বেশি হিমোগ্লোবিন আরবিসি সেল ক্যারি করতে পারে। হ্যাঁ, আরো যদি তোমাকে বলি যে আর কি বলবো, ও হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আরবিসি শেপ কখন কেমন হবে, এটা অস্পির একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মেনশন দা কন্ডিশন অফ আরবিসি ইন মানে হ্যাঁ নর্মোটনিক, হাইপোটনিক এন্ড হাইপারটনিক ফ্লুইড। মানে আমাদের ব্লাডের নর্মাল যে করোনাল অসমোটিক প্রেসার, সেখানে আরবিসি কেমন শেপে থাকে আমরা জানি, বাইকনকেভ ডিস্ক শেপে থাকে। যদি আমাদের বডির ফ্লুইডটা কোনো কারণে হাইপোটনিক হয়, হাইপোটনিক হলে আমাদের আরবিসিতে কি হবে, আরবিসিটা ওয়াটার ঢুকবে, ওয়াটার ঢুকে হচ্ছে কি আরবিসি সোয়েল করবে, আরবিসিটা সোয়েলড হয়ে যাবে। হ্যাঁ, সোয়েলড হয় একটা সময় বার্স্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সোয়েলিং ফলোড বাই বার্স্ট। আর হাইপারটনিক ফ্লুইডে কি হবে, হাইপারটনিক ফ্লুইড যেহেতু ফ্লুইড হাইপারটনিক, আরবিসি থেকে পানি টেনে নিবে, আরবিসি সেলটা শ্রিঙ্ক করবে, সংকুচিত হয়ে যাবে, শ্রিঙ্ক করবে। তো এই কোশ্চেনটা আমি বললাম, এটা অস্পিতে মনে করো একদিন না আসলে পরের দিন আসে, এরকম একটা কোশ্চেন। ঠিক আছে, এটা যেন কখনো মিস না হয়। এরপর আমরা কিছু পরের আলোচনাগুলো যাওয়ার আগে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দগুলো মানে তোমাদের বুঝতে হবে। শব্দগুলো একটু ভালো করে খেয়াল করো। মাইক্রোসাইট, মাইক্রোসাইট মানে হচ্ছে আরবিসির যে সাইজ এন্ড শেপ তার থেকে যদি ছোট হয়ে যায় তাকে বলে মাইক্রোসাইট। আর ম্যাক্রোসাইট হচ্ছে তার উল্টাটা, আরবিসিতে নরমাল সাইজ এন্ড শেপ হচ্ছে বড় হয়ে যায়, সেটা হচ্ছে ম্যাক্রোসাইট। হাইপোক্রোমিক মানে হচ্ছে আরবিসিতে যতখানি হিমোগ্লোবিন থাকার কথা তার চেয়ে যদি হিমোগ্লোবিনের অ্যামাউন্ট কমে যায় আরবিসি সেলগুলোতে, সেটাকে বলা হয় হচ্ছে হাইপোক্রোমিক। ঠিক আছে, তারপর আমরা বলবো হচ্ছে, আর তাহলে মানে নরমাল কথাটা কি, নরমাল কথাটাকে বলা হচ্ছে নর্মোসাইট। মানে আইডিয়াল সাইজ এন্ড শেপ হচ্ছে নর্মোসাইট, আর নর্মোক্রমিক হচ্ছে আরবিসিতে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা সেটাকে বলে হচ্ছে নর্মোক্রমিক। ঠিক আছে, হিমোপয়েসিস মানে তো বুঝলাম এই আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া, আর আরবিসি ভেঙে যাওয়ার প্রক্রিয়া, ব্রেকডাউন অফ প্রসেস অফ ব্রেকডাউন অফ আরবিসি, এটাকে বলে হচ্ছে হিমোলাইসিস। হিমোলাইসিস। তো এই জিনিসগুলা, এই শব্দগুলো যদি আমরা বুঝি,
তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে ইএসআর নিয়ে। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আমার ইএসআর। ইএসআর এই কথাটার অর্থ কি? সরি, ইএসআর এই কথাটার অর্থ কি? আমি যদি একটা টেস্ট টিউবে ব্লাড ভরে টেস্ট টিউবটাকে খারাপভাবে রেখে দিই, হ্যাঁ, ফার্স্ট আমি ব্লাড কালেক্ট করব, ব্লাডের সাথে উপযুক্ত অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স আপ করব, মিক্স আপ করে সেই ব্লাডটাকে একটা টেস্ট টিউবে, একটা চিকন কলামের মতো টেস্ট টিউবে নিয়ে সেটাকে আমি খারাপভাবে দাঁড়া করায় রাখবো। হ্যাঁ, ইরেক্ট পশ্চার মানে ইরেক্ট ভাবে দাঁড়া করা রাখবো মাটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো দেখা যাবে কিছু সময় পরে আমার ওই ব্লাডে যে আরবিসি গুলো আছে সেগুলা নিচে প্রিসিপিটেট হয়ে সেডিমেন্টেড হয়ে একটা মানে একটা অংশ সেডিমেন্ট হয়ে নিচে জমা পড়ছে। তো এই যে যেই অংশটা জমা পড়লো এটাকে বলা হয় হচ্ছে ব্লাডের সেডিমেন্টেশন, আরবিসি সেডিমেন্টেশন বা ব্লাডের সেডিমেন্টেশন। তো প্রতি একক সময় যতখানি সেডিমেন্টেশন আমরা পেলাম সেটাকে বলা হয় হচ্ছে এই এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এখন এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট মাপার জন্য আমার কাছে দুই ধরনের টিউব মানে দুই ধরনের প্রসেস আছে। এটা আমরা কি আমাদের ল্যাবে কাজ করার সময় দেখছি, একটা হচ্ছে ওয়েস্টার গ্রিন টিউব আর একটা হচ্ছে কি উইন্ট্রপ টিউব। তো আমার মেথড দুইটা, একটা হচ্ছে ওয়েস্টার গ্রিন মেথড আর একটা হচ্ছে উইন্ট্রপ মেথড। আমরা সাধারণত আমাদের ল্যাবে অস্পিতে যে জিনিসটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে ওয়েস্টার গ্রিন টিউব দিয়ে হচ্ছে কি আমরা কাজটা করে থাকি। ফু দিয়ে টেনে হাপ করে আঙ্গুল দিয়ে বন্ধ করে দিই, এটা খুবই একটা মানে জ্বালার বিষয়। ঠিক আছে, এআই করতে গিয়ে আমি খুব সম্ভবত মানে একবার একটা ঝামেলা করছিলাম, তো সেটা যাক বলবো না, ওটা তোমরা আচ্ছা বলতেছি এটা কি ব্যাপারটা পরে বলবো। তো এটা যদি মানে আমাদের মেথড হয়, তো এখন আমরা দুইটার ভ্যালুটা জানবো, কোন মেথডের ভ্যালুটা কি। দেখো আমার এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, তো আমার এই টিউবের মানে ডায়ামিটারটার একটা মাপ আছে, তো ওই মাপটাকে আমরা একক মাপ হিসেবে ধরি। যদি ধরি তাহলে প্রতি একক সময়, সেই একক সময়টা হচ্ছে প্রতি ঘন্টায় কতখানি সেডিমেন্টেশন হয় সেই মাপটা জানাটাই হচ্ছে কি আমার ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তো ওয়েস্টার্ন গ্রিন টিউব দিয়ে যদি আমরা কাজটা করি, মেইলের জন্য আমার এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা হবে 0 to 6 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। প্রথম 1 ঘন্টায় আমার 0 থেকে 6 মিলিমিটার এতটুকুর মধ্যে যদি আমার সেডিমেন্টেশনের লেন্থটা হয়, মানে হচ্ছে আমরা টিউবটা নিব, ব্লাডটা রাখবো, ব্লাডের নিচের দিকে একটা জায়গায় আমার আরবিসিটা জমা পড়বে, সেই জমা পড়ার হাইটটা আমরা মেজার করব। সেই মেজারটা যদি 0 to 6 মিলিমিটারের মধ্যে থাকে মেলের ক্ষেত্রে, আর 0 to 12 হয় ফিমেলের ক্ষেত্রে ফার্স্ট আওয়ারে, প্রথম 1 ঘন্টায়, সেটা হচ্ছে আমার ওয়েস্টার্ন গ্রিন আর নর্মাল ভ্যালু। আর উইন্ট্রপের ক্ষেত্রে সেই ভ্যালুটা কি, মেলের ক্ষেত্রে 0 to 12 মিলিমিটার আর ফিমেলের ক্ষেত্রে 0 to 18 মিলিমিটার, মানে একটু বেশি ইন ফার্স্ট আওয়ার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইএসআর এর কথাবার্তা। আর এখন আমরা একটু ছোট ছোট করে পড়বো যে ইএসআর এর উপর ফ্যাক্টর গুলা, যে কি কি ফ্যাক্টর হচ্ছে আমার ইএসআর বাড়া কমাতে ভূমিকা রাখে। এর মধ্যে কিছু হচ্ছে ল্যাব রিলেটেড ফ্যাক্টর, কিছু হচ্ছে আমার মানে ফিজিওলজিক্যাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো সেগুলা কি, যে আমার সেলুলার কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড, আমার ব্লাড সেলের সংখ্যা যদি কমে যায় তাহলে প্রিসিপিটেশন খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, প্রিসিপিটেশন খুব তাড়াতাড়ি হয় এবং ইএসআর বেড়ে যায়। হ্যাঁ, মানে ধরো আর মানে একটা ধরো কি বলবো, তুমি এক গ্লাস বালিতে এক গ্লাস পানিতে তুমি আধা মুঠ বালি ছাড়লা, ঠিক আছে, তো বালি ঢেলে পানির মধ্যে তুমি পানিটা খুব জোরে জোরে ঝাঁকায় পানিটা রেখে দিলে, তো বালিটা একটা সময় পরে কি নিচে জমা হবে। তো এখন তুমি যদি এক গ্লাস পানিতে আধা মুঠার জায়গায় 2 মুঠ বালি ছাইরা ওটা ঝাঁকায় তুমি যদি রেখা দাও, কোন বালিটা তাড়াতাড়ি মানে নিচে তলানি জমাবে? 2 মুঠ বালি যেটার মধ্যে দিছো না আধা মুঠ বালি দিছো? তোমার কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে না যে আধা মুঠ বালি যেখানে দিছো, কম বালি যেখানে দিছো সেই বালি তাড়াতাড়ি সেডিমেন্টেড হবে। তো এরকম আমাদের ব্লাডে যদি সেল কম থাকে তাহলে সে তাড়াতাড়ি প্রিসিপিটেটেড হয়, মানে ইএসআর তখন বেড়ে যায়। এরপর আমরা বলবো হচ্ছে প্রোটিন কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড। ফিব্রিনোজেন গ্লোবুলিন যদি বাড়ে তাহলে ইএসআর বাড়ে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালবুমিন কমে গেল ইএসআর বাড়ে। আচ্ছা, ফিব্রিনোজেন গ্লোবুলিন বেড়ে গেলে কেন ইএসআর বাড়ে? এটার একটা টার্ম আছে রোলো ফরমেশন। রোলো ফরমেশন নিয়ে আমি কথা বলতেছি একটু পরে। দেখো, প্লাজমা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে গেলেও কি আরবিসি মানে ইএসআর বেড়ে যায়। হ্যাঁ, কারণ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন মানে প্লাজমা হিমোগ্লোবিন কমে যাওয়ার অর্থ আইদার আরবিসি কাউন্ট কমে গেছে অথবা তোমার হচ্ছে আরবিসি গুলা মানে নর্মোসাইটিক না। তো সেক্ষেত্রে আমার ইএসআর পরে হচ্ছে নর্মোসাইটিক আরবিসি গুলা, তো কাউন্ট কমে গেল ইএসআর বেড়ে যাবে।
তারপরে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি যদি বাড়ে, নরমাল কথা একটা বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ার অর্থ কি, সে তাড়াতাড়ি নিচের দিকে পড়বে, তো ইএসআর বেড়ে যাবে। তারপর হচ্ছে ব্লাডের ভিসকোসিটি যদি বাড়ে, আমার ইএসআর কমবে। হ্যাঁ, ব্লাডের ভিসকোসিটি বাড়ার অর্থ আইদার আরবিসি কাউন্ট বেড়ে গেছে অথবা হিমোগ্লোবিন কাউন্ট বেড়ে গেছে। তো তখন হচ্ছে আরবিসি খুব সহজে তলানি জমায় না, ইএসআর কমে যায় তখন। এরপর হচ্ছে আমার ল্যাব রিলেটেড ফ্যাক্টর গুলো দেখো, যে মেথড অফ ডিটারমিনেশন। দেখো আমি যদি ওয়েস্টার্ন গ্রিন মাপি, আমার ইএসআর এর ভ্যালু কম, আর ওয়েস্টার্ন গ্রিন উইন্ট্রপে কিন্তু ইএসআর এর ভ্যালু গুলো কিন্তু বেশি। তো এটা একটা মেথডের সংক্রান্ত সমস্যা। তারপর হচ্ছে আমার যে টিউবটাকে যদি আমি খাড়া করে না রেখে বাঁকা করে সেট করি আমার স্ট্যান্ডে, তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তোমরা হয়তো বা ল্যাব দেখার সৌভাগ্য হয় নাই, যদি তোমরা দেখে থাকো। আর ফার্স্ট প্রপ যারা দিবা তারা তো অবশ্যই সব করছো জিনিসপত্র। তো তোমরা জানো যে টিউবকে আমরা অলওয়েজ খাড়া করে বসাইতে চাই, ঠিক আছে? বাঁকা করে বসালে কি হবে, আমার ইএসআর এর ভ্যালু কমে যাবে। তারপরে হচ্ছে ডিউরেশন অফ টেস্ট। আমি সবসময় ভ্যালুটা ফার্স্ট আওয়ারে চিন্তা করি। হ্যাঁ, তো আমি যদি 2 আওয়ার্সে চিন্তা করি তাহলে অবশ্যই কি আমার ভ্যালুটা বাড়ায় চিন্তা করতে হবে, ইএসআর কি বেড়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আমি যে ল্যাবে পরীক্ষা করবো সে ল্যাবের টেম্পারেচার যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কি আমার ইএসআর কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? সেটাও একটা ফ্যাক্টর। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমি মাঝখানে একটা শব্দ বলছি, রোল অফ ফরমেশন। রোল অফ ফরমেশন মানে হচ্ছে এই যে ইএসআরটা হচ্ছে, ইএসআরটা কি হয় যে আরবিসি গুলো নিচে তো প্রিসিপিট করে, সেডিমেন্ট করে, তো আরবিসি বীজ গুলা একটার উপরে একটা এভাবে পড়ে। মানে অনেকটা হয় না যে কয়েন, তুমি যদি একটার উপর একটা রেখে রেখে এরকম একটা কয়েনের স্তূপ তৈরি করো, তো ওইটা দেখতে যেমন আরবিসিও ইএসআর এর সময় সেডিমেন্ট হওয়ার সময় ঠিক সেভাবেই সেডিমেন্টেড হয়। এই ফরমেশনটাকে বলা হয় রোল অফ ফরমেশন। কেন, এটার উত্তর সঠিক জানা নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার রোল অফ ফরমেশনের মূল কথা। এবার আসে হিমোগ্লোবিন। আরবিসির একটা খুব ইম্পর্টেন্ট মানে কন্টেন্ট হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনটা হচ্ছে এক ধরনের ক্রোমোপ্রোটিন যার মধ্যে হিম থাকে এবং গ্লোবিন থাকে। গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন আর হিম হচ্ছে একটা রঞ্জক পদার্থ, একটা হচ্ছে পিগমেন্ট, ঠিক আছে? হিমোগ্লোবিনের নরমাল ভ্যালু মেল এবং ফিমেল অবশ্যই জানতে হবে। যে মেলে হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 12 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? আর এক বার্থে 23 থাকে, এটা পড়তে পারো, দরকার নেই খুব একটা। আচ্ছা, হিমোগ্লোবিনের ফাংশন কি? সে অক্সিজেন ট্রান্সপোর্ট করে, সে বাফার হিসেবে কাজ করে। হিমোগ্লোবিন থেকে বিভিন্ন ধরনের পিগমেন্ট তৈরি হয়, যেমন বিলিরুবিন, স্টার্কোবিলিন, ইউরোবিলিন, এগুলো তৈরি হয়, ঠিক আছে? আমরা হিমোগ্লোবিন ব্রেকডাউনে গিয়ে দেখবো সেটা। আর হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে হিমে আয়রন থাকে, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। সো এইভাবে কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে আয়রন এবং প্রোটিন দুইটাই স্টোর থাকে, ঠিক আছে? প্রয়োজন অনুসারে যদি খুব শর্টেজ হয় আমাদের বডিতে আয়রন, তখন কিন্তু আমাদের বডি হিমোগ্লোবিন ভেঙে কিন্তু বডিতে আয়রন সাপ্লাই দিতে হয়, ঠিক আছে? কারণ আয়রন আর কোথায় লাগে, ওই যে হিম সিনথেসিসে আয়রন লাগে। তো দেখা গেল যে আমার বডির মানে এক্সিস্টার আরবিসি গুলা নতুন আরবিসি তৈরি করার জন্য আয়রন ছেড়ে দিচ্ছে, তো এটাই হচ্ছে লাগে। রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টেপস অফ হিমোগ্লোবিন সিনথেসিস। স্টেপস অফ হিমোগ্লোবিন সিনথেসিস, এটা হচ্ছে একটা রিটেনের জন্য এক্সক্লুসিভ কোশ্চেন। সাধারণত এটা ভাইভাতে ধরা হয় না, রিটেনেই ধরা হয়। এবং এটা আমার মনে হয় যে রিটেন প্রেশন তোমরা যদি নিবা প্রফের, তো তার আগের দিন যে কোশ্চেন গুলো দেখার মতো আছে তার মধ্যে একটা হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিসের স্টেপস। তো দেখো, হিমোগ্লোবিন সিনথেসিস স্টেপকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হিম সিনথেসিস আর একটা হচ্ছে গ্লোবিন সিনথেসিস, ঠিক আছে? হিম সিনথেসিস করতে কি লাগে? র ম্যাটেরিয়ালস আমরা ফার্স্টে লিখবো। হিম সিনথেসিস লিখে ফার্স্টে আমরা লিখবো র ম্যাটেরিয়ালস। তার মধ্যে লাগে হচ্ছে সাকসিনাল কোএ, গ্লাইসিন আর হচ্ছে আয়রন, ঠিক আছে? আর এটা হয় কোথায়? এই হিমটা তৈরি হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে যদি তৈরি হয় তখন স্টেপ গুলো কি? ফার্স্টে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার সাকসিনাল কোএতে কনভার্ট হয়। সাকসিনাল কোএটা কিন্তু আমরা ওই ক্রেব সাইকেল থেকে পাচ্ছি, ঠিক আছে? এই জন্যই আমার হিমটা তৈরি হয়েছে মাইটোকন্ড্রিয়াতে, কারণ সাকসিনাল কোএটা ক্রেব সাইকেলে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। তো দুইটা সাকসিনাল কোএ মিলে তৈরি করবে হচ্ছে আমার দুইটা সাকসিনাল কোএ, এবং আমরা যে গ্লাইসিন নিছি, তো দুইটা সাকসিনাল কোএ দুইটা গ্লাইসিন মিলে তৈরি করবে হচ্ছে পাইরল। চারটা পাইরল মিলে তৈরি করবে আমার চারটা পাইরল মিলে তৈরি করবে হচ্ছে পোরফাইরিন 9। পোরফাইরিন 9 আয়রনের সাথে মিলে তৈরি করবে হচ্ছে আমার হিম। এই হচ্ছে আমার স্টেপ। এই আর গ্লোবিন একটা প্রোটিন, তো আমরা প্রোটিন কেমিস্ট্রি আমরা সবাই জানি, ওই সেই তোমার ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হবে এমআরএনএ, এমআরএনএ ট্রান্সক্রিপশন হয় কি আমার আলটিমেটলি গ্লোবিন প্রোটিন সিনথেসিস করবে। ফাইনালি আমার হিম আর গ্লোবিন মিলে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করবে, হিমোগ্লোবিন চেইন তৈরি করবে। হিমোগ্লোবিন দুই ধরনের চেইন আছে, হিমোগ্লোবিনে আলফা চেইন হয় একটা হচ্ছে কি বিটা চেইন। তো আমার একটা হিমোগ্লোবিন মলিকিউলে দুইটা আলফা চেইন থাকে আর
দুইটা হচ্ছে বিটা চেইন থাকে, তার মানে 2 আলফা চেইন প্লাস 2 বিটা চেইন মিলে একটা হিমোগ্লোবিন মলিকিউল তো আমার সিনথেসিস হবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার কথাবার্তা হিম স্টেপস অফ হিমোগ্লোবিন সিনথেসিস। এটা একটা রিটেন কোশ্চেন, আমি উত্তরটা মোটামুটি ভাবে বলে দিলাম। প্রেজেন্টেশনটা সুন্দর করে আমাদেরকে করতে হবে রিটেন খাতে। হ্যাঁ, এখন একটা কোশ্চেন, একটা ছোটখাটো ভাইবার কোশ্চেন, যে কেন হিমোগ্লোবিন আরবিসির মধ্যে আটকায় থাকে, মানে why hemoglobin is restored, why hemoglobin is restored in RBC, why hemoglobin is not running free in plasma, প্লাজমা হিমোগ্লোবিন কেন মুক্তভাবে বিচরণ করে না, কেন করে না? দেখো, হিমোগ্লোবিন যদি প্লাজমা মুক্তভাবে বিচরণ করতো তাহলে প্লাজমা কর্ডাল অসমোটিক প্রেসার অনেক বেড়ে যেত, যেটা কিনা আমার হচ্ছে ব্লাডের ভলিউম বেড়ে যাওয়া এবং হাইপারটেনশন একটা কারণ হতে পারতো। প্লাস হচ্ছে হিমোগ্লোবিন আমার যদি ফ্রি ভাবে ব্লাডে থাকতো, আমার হিমোগ্লোবিনের সাইজ এতই ছোট যে কিডনি ফিল্ট্রেশন প্রসেসটা হিমোগ্লোবিনকে ফিল্ট্রেশন করে বাইরের দিকে রাখতে পারতো না। হ্যাঁ, সে ফিল্ট্রেটের মধ্যে দিয়ে বেড়ে যেত বডি থেকে। হ্যাঁ, আমার যে ফিল্ট্রেশন কিডনিতে আল্ট্রা ফিল্ট্রেশন হওয়ার পর যে রেসিডিউটা পড়ে থাকে সেখানে তো আমার প্লাজমা প্রোটিন গুলো এবং ব্লাড সেল গুলো পড়ে থাকে, কারণ তাদের সাইজ অনেক বড়। কিন্তু হিমোগ্লোবিন সেখানে পড়ে থাকতে পারতো না, কারণ তার সাইজ অনেক ছোট, সে কিন্তু ফিল্টার হয়ে বেড়ে যেত। এই জন্য আরবিসির মধ্যে তাকে আটকা রাখা হয়েছে যাতে করে সে যাতে শরীর থেকে বেরোয় না যায় খুব বেশি পরিমাণে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে হিমোগ্লোবিন কিন্তু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। ঠিক আছে, সে যদি আরবিসির মধ্যে না থাকতো আমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড সে ক্যারি করতে পারতো না, হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করার কাজটা সে করতে পারতো না। সো এই হচ্ছে আমার কজ, যে কারণে কিনা আমার হিমোগ্লোবিন অলওয়েজ আরবিসির মধ্যে থাকে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার হিমোগ্লোবিন নিয়ে কথাবার্তা। আর অ্যাডাল্ট আর ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে ডিফারেন্স পড়তে চাইলে পড়তে পারো, এটা শুনতে ভাইবা একটু ধরে, এছাড়া তেমন খুব একটা লাগে না। আর এবার হচ্ছে আমরা হিমোগ্লোবিনের ব্রেকডাউন, মানে হচ্ছে হিমোগ্লোবিন ভেঙে কিভাবে আমার কিভাবে ভাঙে, এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়টা। তো ফার্স্টে দেখো, এটা অ্যাকচুয়ালি রিটার্নের কোশ্চেন এবং এটা মানে মোটামুটি ভাবে বলতে পারো যে রিটার্ন ছাড়া খুব একটা আসে না। তো এটা ওয়ান অফ দোজ কোশ্চেন যেটা কিনা তুমি কিনা পরীক্ষার আগের দিন রাতে দেখবা, বা দিনে দেখবা, বা দুপুরে দেখবা, যেদিনই যখনই মন চায় পরীক্ষার আগের দিন দেখবা আর কি। তো সেটা হচ্ছে যে আমরা জানি আরবিসি, ওই যে যেটা একটু বলতেছিলাম বেশ কিছুক্ষণ আগে, যে 3rd to 5th ইন্ট্রাইউটেরাইন লাইফের 3rd to 5th মান্থ হচ্ছে লিভার আর স্প্লিন হচ্ছে আমার কি করে, আরবিসি সিনথেসিস করে। তো 5th মান্থের পর থেকে লিভার আর স্প্লিনের কাজ হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন করা। আরবিসি লিভার আর স্প্লিনের একটা সিস্টেম আছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যারা হচ্ছে আরবিসি কে ডিস্ট্রাকশন করে। তো আরবিসি ডিস্ট্রাকশনের অর্থ কি, আমার হিমোগ্লোবিনটা বের হয়ে আসা। হিমোগ্লোবিন যদি বের হয়ে আসে পরে এই হিমোগ্লোবিনটাকে ম্যাক্রোফেজ এবং ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, খেয়ে ফেলে হিম এবং গ্লোবিনকে আলাদা করে ফেলে। গ্লোবিন একটা প্রোটিন, সে হচ্ছে লিভারে চলে যায়, ওখানে তার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন হয়, তারপরে আমার যা হওয়ার হয় পরে। তো আর যে হিমটা পড়ে থাকলো, হিম ভেঙে যায়। হিম ভেঙে কি হয়, হিম ভেঙে আয়রনটা আলাদা হয়ে যায়, আয়রনটা রিসাইকেল হয় আমার রেড বোন ম্যারোতে নতুন আরবিসি তৈরি করার জন্য। আর পরে থাকে যে একটা পিগমেন্ট, তার নাম হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিনটা পরবর্তীতে আমার ব্লাডের প্লাজমা আমার হচ্ছে যে ফ্যাগোসাইট থেকে আলাদা হয়ে ব্লাডে আসে। ব্লাডে প্লাজমা প্রোটিন থাকে অ্যালবুমিন। বিলিভার্ডিন অ্যালবুমিনের সাথে জয়েন করে তৈরি করে হচ্ছে আমার বিলিরুবিন। অ্যালবুমিন আর বিলিভার্ডিন মিলে বিলিরুবিন তৈরি করে। বিলিরুবিনটা এই যে তৈরি হলো প্লাজমাতে, এটাকে বলা হয়েছে ফ্রি বিলিরুবিন। এই ব্লাডে দিয়ে ঘুরতে ঘুরতে এরপরে এই ব্লাডটা হচ্ছে আমার লিভারে প্রবেশ করবে সিস্টেমিক সার্কুলেশন দিয়ে। হেপাটিক সার্কুলেশন না, কিন্তু পোর্টাল সার্কুলেশন না, সিস্টেমিক সার্কুলেশন দিয়ে লিভারে প্রবেশ করবে। লিভারে প্রবেশ করলে কি করবে, এই ফ্রি বিলিরুবিনটা হেপাটোসাইটে লিভারে প্রবেশ করার পর গ্লুকুরোনিক অ্যাসিডের অ্যাকশনে বিলিরুবিন গ্লুকুরোনাইট তৈরি করবে, যেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। এগুলো কিন্তু আমরা বায়োকেমিস্ট্রিতেও পড়ছি, ঠিক আছে, ফিজিওলজিতে একটু পড়তেছি ছোট করে। তো কনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়ে গেলে সেই কনজুগেটেড বিলিরুবিনটা আর আমার ব্লাডে যায় না, সে ওই কনজুগেটেড বিলিরুবিনটা আমার লিভার থেকে লিভার বাইলের মধ্যে প্রবেশ করে, সেখান থেকে আমার গল ব্লাডারে চলে আসে। এরপর গল ব্লাডার থেকে আমার বাইল ডাক্ট দিয়ে, কমন বাইল ডাক্ট দিয়ে আলটিমেটলি সেটা হচ্ছে আমার ইন্টেস্টাইনে ওপেন হয়ে যায়। ইন্টেস্টাইনে ওপেন হয়ে যাওয়ার পর এটা আমার লার্জ ইন্টেস্টাইনে যায়।
লার্জ ইন্টেস্টাইনে গিয়ে বিলিরুবিনটা কনভার্ট হয় আরো একটা পিগমেন্ট তৈরি করে। সেই পিগমেন্টের নাম হচ্ছে স্টারকোবিলিনোজেন। স্টারকোবিলিনোজেন এই পিগমেন্টটা থাকার কারণে আমাদের ফিসেস, আমাদের মলের রং ইয়েলোইশ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মলের রং ইয়েলোইশ হওয়ার পিছনে ফিকাল কালার, ফিসেসের রং ইয়েলোইশ হওয়ার পিছনে দায়ী হচ্ছে এই স্টারকোবিলিনোজেন। এটা যেন খেয়াল থাকে। স্টারকোবিলিনোজেন কিছু পরিমাণ আমাদের ফিসেসের সাথে এক্সক্রিট হয় দেখে এরকম, আর ওখান থেকে কিছু স্টারকোবিলিনোজেন আবার লার্জ ইন্টেস্টাইনের কাজ তো অ্যাবজর্পশন করা, সে কিছু স্টারকোবিলিনোজেন অ্যাবজর্ব করে ফেলে। তো সেই অ্যাবজর্ব স্টারকোবিলিনোজেনটা ব্লাডে চলে গেলে সেই স্টারকোবিলিনোজেনটা কিছু আবার আমার কিডনি সার্কুলেশনে ঢুকে যায়। কিডনি সার্কুলেশনে ঢুকে গেলে সেটা আবার একটু একটা অন্য নাম ধারণ করে, তার নাম হচ্ছে ইউরোবিলিনোজেন। ইউরিনের কালারটা ইয়েলোইশ না, ওইটার জন্য দায়ী হচ্ছে ইউরোবিলিনোজেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার আলটিমেটলি হিমোগ্লোবিনের মেটাবলিজম হয়ে সবকিছু কি বের হয়ে গেল। ইউরোবিলিনোজেন পরে ইউরোবিলিন হয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়, আর স্টারকোবিলিনোজেনটা আমার স্টারকোবিলিন হয়ে স্টুল দিয়ে বের হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এখন হচ্ছে জন্ডিস। জন্ডিসটার ব্যাপারে আমি একটু যেটা বলবো যে তোমরা বায়োকেমিস্ট্রিতে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ডটা যে জন্ডিসটা পড়ো, ওটাই পড়ে হচ্ছে ফিজিওলজিতে চলে আসবে। কজ ওই যে এবিসি বইটাতে যে আমার জন্ডিসের ভাগ বাটোয়ারাটা যেভাবে করা আছে, অ্যানিমিক, তারপরে হচ্ছে আমার প্রি হেপাটিক, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ। ঠিক আছে, এই ভাগটা এবং এই ভাগ মানে কোনটার কি কজ সেটা ওখান থেকে আমার মনে হয় ভালো করে দেখা উচিত। তো তোমার বায়োকেমিস্ট্রি রিভিউ গুলো একটু দেখবা এক্সিস মেডিকেল স্কুলের, সেখানে এই জিনিসটা যেই ক্লাসে থাকবে সেটা একটু শুনে নিবা এবং অবশ্যই বই থেকে পড়ে নিবা। তো আমি যদি ছোট করে বলি জন্ডিসটা কি, যে ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন স্ক্লেরা এন্ড মিউকাস মেমব্রেন। স্কিন স্ক্লেরা কি, যে আমার চোখের দিকে তাকাচ্ছ না, যে চোখের যে সাদা অংশটা হচ্ছে স্ক্লেরা, মানে তোমরা জানো। আর মিউকাস মেমব্রেন, যত মিউকাস মেমব্রেন আছে সেগুলো হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন ডিউ টু increased bilirubin concentration in the blood। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার জন্ডিসের সংজ্ঞা। তো মোটামুটি ভাবে আমার সিরাম বিলিরুবিন যেটা, সেটা ভ্যালু হচ্ছে 0.3 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর চেয়ে বেড়ে যাওয়া হচ্ছে কি জন্ডিস। হ্যাঁ, ক্লিনিক্যাল জন্ডিসটা কত উপরে বাড়লে সেটা হচ্ছে আমার ব্লাডে যদি 3 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার চেয়েও বেশি বিলিরুবিন থাকে, সেটা হচ্ছে আমার ক্লিনিক্যাল জন্ডিস, বা সেই জন্ডিসটাকে আমরা জন্ডিস হিসেবে বুঝতে পারি, দেখতে পারি, টেস্ট করে ধরতে পারি। টেস্ট মানে দেখতে পারি, বুঝতে পারি। আর টেস্ট করলে অনেক সময় দেখা যায় যে আমার 1 মিলিগ্রামের চেয়ে বেশি কিন্তু 3 মিলিগ্রামের চেয়ে কম, এরকম যদি আমার ব্লাডে ভ্যালু থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি মানে চোখে দেখে টেস্ট বুঝতে পারবো না, কিন্তু ওই যে মানে ব্লাড টেস্ট দিলে ধরা যায়। তো ওটাকে আমরা বলি হচ্ছে ল্যাটেন্ট জন্ডিস। ঠিক আছে, আর বাদ বাকি যেটা বললাম যে হচ্ছে আমার হিমোলাইটিক জন্ডিস, যেটা কিনা প্রি হেপাটিক বা হিমোলাইটিক, হেপাটিক জন্ডিস, হেপাটিক রিজন, আর হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এইগুলার সংজ্ঞা এবং কজ হচ্ছে আমি সাজেস্ট করবো যে তোমরা পার্টিকুলারলি এবিসি অফ বায়োকেমিস্ট্রি বইটা থেকে একটু পড়ে নিবা। ফিজিওলজি পরীক্ষা যদিও, বাট পড়ে যাবা ওখান থেকে। ওকে, তো এখানে আমি আর কিছু বলি না, আর বলবো যেটা অল্প কিছু ছোট ছোট কথা বলবো যে পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি কথাগুলো একটু বলবো যে এই সংজ্ঞাটা কি। যে পিসিভি হচ্ছে ইট ইজ দ্য ভলিউম অফ প্যাকড রেড সেল অ্যাজ এ প্রপোর্শন অফ হোল ব্লাড, মানে আমার ব্লাড ভলিউম আর সেল ভলিউম। প্যাকড সেল বলতে মূলত আরবিসি, কারণ আরবিসি কারণ সবচেয়ে বেশি, তারপরে ডাব্লিউবিসি কেও কাউন্ট করা হয় এখানে। তো আমার সেল ভলিউম বাই ব্লাড ভলিউম, এটার যে রেশিওর পার্সেন্টেজটা সেটাই হচ্ছে মোদ্দা কথা পিসিভি। তো এটার একটা ভ্যালু আছে, আমরা এই জিনিসগুলো মিলি পড়বো হচ্ছে ভ্যালুটা জানার জন্য। এই ভ্যালুগুলো হচ্ছে অবজেক্টিভ এবং ভাইভাতে খুব বেশি ধরে। তো পিসিভি ভ্যালু আমরা জানি যে মেলে এভারেজ হচ্ছে 40 to 54, ফিমেলে হচ্ছে 37 to 47%। এটা কিন্তু পার্সেন্টে বিচার করা হয়, সো খেয়াল রাখবা। আর সূত্রটা আমরা একটু খেয়াল রাখবো, যেটা বললাম যে ভলিউম অফ প্যাকড সেল বাই ভলিউম অফ হোল ব্লাড ইনটু 100%। তো এটা কিন্তু আমাদের সূত্র। এমসিভি হচ্ছে আমার এভারেজ ভলিউম অফ আরবিসি, এটা হচ্ছে ফেমটোলিটারে প্রকাশ করা হয়। আরবিসি টোটাল ভলিউম কত, তো এটা হচ্ছে মোটামুটি ভাবে 76 to 94। এমসিএইচ হচ্ছে এভারেজ কন্টেন্ট বা মাস অফ হিমোগ্লোবিন, তো এটা হচ্ছে আমার ফেমটোলিটারে এক্সপ্রেস পিকোগ্রামে এক্সপ্রেস করা হয়। এভারেজ কন্টেন্ট মানে পরিমাণ, অ্যামাউন্ট, পিকোগ্রামে এক্সপ্রেস করা হচ্ছে। আর হচ্ছে তোমার এমসিএইচ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এমসিবি মানে হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম,
MCH মানে হচ্ছে মিন কর্পাসকোলার হিমোগ্লোবিন, আর MCHC মানে হচ্ছে মিন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। সেটাকে আমরা বলি গ্রাম পার ডেসিলিটারে, ভ্যালুটা হচ্ছে 31 to 35। এই ভ্যালুগুলা আমার অ্যাব্রিভিয়েশন সহ ভ্যালুগুলা কি মুখস্থ রাখতে হবে ফর অবজেক্টিভ। অবশ্যই রিটেনের সময় অবজেক্টিভের জন্য আমরা এটা পড়বো আগের দিন বা ঢুকার সময় যে জিনিসগুলো দেখবা তার মধ্যে এটা একটা দেখবা। হ্যাঁ, আর হচ্ছে সূত্রগুলো একটা আমাদের কিন্তু জানতে হবে ফর মানে ভাইবার দিন যে প্র্যাকটিক্যালের অংশটা। তোমার যদি এই প্র্যাকটিক্যালটা থাকে, প্র্যাকটিক্যাল যেটা আছে আমার ঠিক খেয়াল নেই নামটা, আমি আমার প্র্যাকটিক্যাল হাতে বেঁচে দিচ্ছি ভুলে, থাকলে ভালো হইতো আশা করি। তো এই MCV, MCH, MCH এর সূত্রগুলো, MCV equals to PCV by RBC count, MCH equals to hemoglobin concentration by RBC count, MCHC equals to hemoglobin concentration by PCV। তো আমার PCV-টা লাগতেছে অলমোস্ট দুইটা ক্ষেত্রে। তো এই সূত্র তিনটা কিন্তু কি মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আসে অ্যানিমিয়া। আমার আরবিসি অলমোস্ট শেষ। অ্যানিমিয়া থেকে আমি আসলে বেশি কিছু করতে বলবো না, কারণ অ্যানিমিয়া ইটসেলফ একটা বিশাল বড় একটা কি প্যাথোলজিক্যাল বলো, সার্জিক্যাল বলো, ওইসব একটা ওখানে এলাবোরেটলি পড়ানো হয়। তো ফিজিওলজিতে প্রফের জন্য আমি যেটুকু পড়তে বলবো সেটা হচ্ছে অ্যানিমিয়ার সংজ্ঞাটা পড়বা, যে অ্যানিমিয়া মিনস কি বলবো, ইট ইজ অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই pale coloration of skin and mucous membrane due to qualitative and quantitative deficiency of hemoglobin below the lower limit in peripheral blood. পেরিফেরাল ব্লাডে হিমোগ্লোবিন লোয়ার লিমিটের চেয়ে কমে যাওয়ার কারণে আমার স্কিন এবং মিউকাস মেমব্রেনের যে পেল ডিসকালারেশন, ফ্যাকাশে কালার রং ধারণ করে, সেই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মোটামুটি ভাবে এইরকম একটা সংজ্ঞা লেখার চেষ্টা করবা। তবে এখানে সমস্যাটা হচ্ছে এক একটা মেডিকেল কলেজের লেকচারে একটু অ্যানিমিয়ার ডেফিনিশনটা একটু ঘোরায় পেঁচায় দেয়, তো একটু ওটা খেয়াল করে দেখে নিবা। তবে মূল কথাটা হচ্ছে আমি যেটা বলছি সেটাই, ঠিক আছে? তো ক্লাসিফিকেশন আছে অ্যানিমিয়ার, তো আমি এর মধ্যে বলবো যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা একটু জোর দিয়ে পড়তে, বাকিগুলা খুব একটা দরকার নেই। হ্যাঁ, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা কি? একটা হচ্ছে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক, বা উল্টা ভাবে বলতে পারো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তো এই যে দুইটা শব্দের মানে কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। মাইক্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি সাইজ ছোট হবে, দ্যাট মিন্স আমার এমসিভি কমে যাবে। আর হচ্ছে হাইপোক্রোমিক, হাইপোক্রোমিক কথার অর্থ হচ্ছে এমসিএইচ এবং এমসিএইচসি এই দুইটারই হচ্ছে কি নরমাল ভ্যালু থেকে কমে যাবে, মানে সেলটা ছোট হবে, সেলের মধ্যে হিমোগ্লোবিন কি কমে যাবে। হ্যাঁ, তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে তার একটা উদাহরণ, যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তারপর আমরা বলবো হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, মানে সেলের সাইজও ঠিক আছে, সেলের মধ্যেকার হিমোগ্লোবিনের অ্যামাউন্টও ঠিক আছে। তাহলে অ্যানিমিয়া কেন হয়েছে? অ্যানিমিয়া হয়েছে কারণ হচ্ছে আরবিসি কাউন্ট কমে গেছে। আরবিসি কাউন্ট কমে গেছে, সেটা কেন হয়? হেমোরেজিক অ্যানিমিয়া হলে, হেমোরেজ হলে ব্লাড লুজ হয়, আরবিসি লস হয়। হিমোলাইটিক অ্যানিমিয়া হলে, যে আমার কোনো কারণে যদি আমার আরবিসি গুলো ভেঙে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমার আরবিসি সেল টেল হিমোগ্লোবিন সবই ঠিক আছে কিন্তু আরবিসি কাউন্ট কম। আচ্ছা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যে সেলের সাইজ বেড়ে গেছে, মানে এমসিভি বেড়ে যাবে আর এমসিএইচ বেড়ে যাবে। ঠিক আছে, এটা কখন হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার যে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যেটা আমরা যে বারবার বায়োকেমিস্ট্রিতে ওই জায়গাটা গেলেই ফলিক অ্যাসিড ভিটামিন বি12 ওখানে গেলেই যে আমার যে পার্নিশিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই যে কাহিনীটা করে, এই কাহিনীটা হচ্ছে আমার কি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এজ এ হোল ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন একটু বলবো, যে মাইল্ড, মডারেট আর সেভিয়ার। মাইল্ড হচ্ছে আমার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বডিতে যদি 9 থেকে 12 গ্রাম পার ডেসিলিটার থাকে তাহলে সেটা হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া। মডারেট হচ্ছে 6 থেকে 9 মিলিগ্রাম থাকলে মডারেট, আর সেভিয়ার হচ্ছে হিমোগ্লোবিনের অ্যামাউন্ট বডিতে 6 মিলিগ্রামের নিচেও যদি নেমে যায় তাকে আমরা বলি সেভিয়ার অ্যানিমিয়া। সাথে একটা রিটেন কোশ্চেন, এইগুলো সবই রিটেন কোশ্চেন, তার মধ্যে হচ্ছে তোমার এই ক্লিনিক্যালটা একটু ভাইভাতে ধরতে পারে। আর তোমার হচ্ছে ভাইভাতে এই যে তুমি যদি জিজ্ঞেস করেও মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তোমাকে হচ্ছে ওখানে নামগুলা বলে তোমাকে এক্সাম্পল গুলো একটু জানতে চাবে, তোমাকে প্রত্যেকটা থেকে একটা বা দুইটা এক্সাম্পল শুনতে চাবে। তো ভাইবার সময় হচ্ছে এক্সাম্পল গুলো একটু মাথায় রেখে যাবা, ঠিক আছে? আর রিটেন একটা কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কমন কজেস অফ এনিমিয়া ইন বাংলাদেশ, ঠিক আছে? তো এটা যদি আমি যেখান থেকে একটু দেখছি সেটা যদি একটু বলি, যে বাংলাদেশ অ্যানিমিয়ার কমন কজ গুলা কি, দেখো এটা হচ্ছে ব্লাড লস। দেখো আমাদের মানুষের গ্রামাঞ্চলে এখনো প্রচুর কৃমি রোগী আছে, হুকওয়ার্ম ইনফেস্টেশন। তো কৃমি হচ্ছে আমাদের জিআইটির মধ্যেকার রক্ত মানে ব্লাড ড্রিঙ্ক করে বেঁচে থাকে, তো আমাদের একটা হেমোরেজিক লস হয়। তারপরে হচ্ছে হেমোরয়েড, হ্যাঁ, মেনোরেজি, আমাদের ফিমেলরা যারা আছেন ওনাদের মেনস্ট্রুয়েশনে হচ্ছে ব্লাড লস হওয়া
এবং সেই ব্লাড লসটাকে রিপ্লেনিশ করার মতো প্রচুর পরিমাণ পর্যাপ্ত নিউট্রিশিয়াস খাবার না খাওয়া হচ্ছে আমাদের দেশের ফিমেলদের ওনাদের অ্যানিমিয়া হওয়ার একটা খুবই প্রধান একটা কারণ। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে পেপটিক আলসার এবং কার্সিনোমা অফ স্টমাক। আমরা জানি আমাদের স্টমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল, যেটা কিনা আমাদের ভিটামিন B12 এর মেটাবলিজমের সাথে জড়িত। তো সেই জন্য যদি স্টমাকে কোনো প্রবলেম হয়, আমাদের দেশের লোকেদের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা ঠিক মতো টাইম মতো খাবার খায় না। হ্যাঁ, আমারই অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যারা ঠিক টাইম মতো খাবার খায় না, এবং ওদেরকে মানে অনেক বলি আমি, মাঝে মধ্যে আমারও যে প্রবলেম হয় না তা না। টাইম মতো খাবার না খাওয়া হচ্ছে একটা খুব বাজে জিনিস, যেটা কারণে হচ্ছে এই যে আমাদের অ্যানিমিয়া হচ্ছে। তারপরে হচ্ছে ফিমেলদের কিন্তু যেটা বললাম যে তাদের একটা ফিজিওলজিক্যাল ডিমান্ড আছে, কজ হচ্ছে তাদের ফার্স্ট অফ অল তাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড শুরু হওয়ার মাত্র মানে যেটা বলে মেনস্ট্রুয়েশন শুরু হয়। তো সেই জন্য তাদের কিন্তু যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে যদি তাদের ঠিকমতো নিউট্রিশিয়াস ফুডগুলো, যে আয়রন এনরিচড ফুডগুলো যদি না দেওয়া হয়, তো সেটা কিন্তু তাদের অ্যানিমিয়া হওয়ার একটা প্রধান কারণ। প্লাস হচ্ছে আমাদের খাবারগুলোতে এজ এ হোল যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, ফলিক অ্যাসিড আমরা কিন্তু রেগুলার না খাই, ভিটামিন সি না খাই, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এই নিউট্রিশিয়াস কারণগুলো কিন্তু অ্যানিমিয়া হওয়ার একটা খুব প্রধান রিজন। তো এই অ্যানিমিয়া নিয়ে একটু কথা বললাম, সাথে এখন একটা উল্টা কথা বলে আমি আরবিসি থেকে বিদায় নিব। অ্যানিমিয়ার উল্টা টার্মটা কি? অ্যানিমিয়ার উল্টা টার্মটা হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়ার মানেটা হচ্ছে যে আমার আরবিসি কাউন্ট যদি নরমালের চেয়ে বেড়ে যায়, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন characterized by increased count of RBC in the blood above 65,000 per millimeter cube of blood. 65,000 না, হ্যাঁ 65,000, আমি ঠিকই বলছি, 65,000 পার ডেসিলিটার বা 100 মিলিলিটার অফ ব্লাড। ঠিক আছে, তো এটার সংজ্ঞাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে তোমার এখান থেকে একটা সংজ্ঞা যেটা আছে যে পলিসাইথেমিক ভেরা। হ্যাঁ, এটা আবার ওই যে পালের ভেড়া না, পলিসাইথেমিক ভেরা বলতে হবে। ঠিক আছে, আগে একদিন বলছিলাম। তো পলিসাইথেমিক ভেরাটা যেটা, সেটা হচ্ছে যে এটা একটা ক্রনিক প্রগ্রেসিভ একটা ডিজিজ, যেটা কিনা আমাদের বডিতে ক্রিয়েট হয় ডিউ টু আমাদের যে রেড বোন ম্যারো থাকে, সেই রেড বোন ম্যারো যে এরিথ্রোপয়েটিক সেলগুলা তার এক্সেসিভ হাইপারপ্লাসিয়া হইলে, হাইপারপ্লাসিয়া কথার অর্থ হচ্ছে আমার মানে সেলের সংখ্যা একটা জায়গায় যতখানি থাকার দরকার তার চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়া। তো রেড বোন ম্যারোতে যদি আমার এরিথ্রোপয়েটিক সেলগুলোর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, দেখা যায় আরবিসি ক্রনিক্যালি অনেক দিন যাবত অনেক বেশি পরিমাণে আরবিসি প্রডিউস হচ্ছে, যেটা কিনা একটা ফ্যাটাল একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এটাকে আমরা বলি পলিসাইথেমিক ভেরা। ঠিক আছে, মোটামুটি এই দুটা জিনিস বুঝতে পারলেই না। আর পলিসাইথেমিয়ার কজ পড়তে চাইলে পড়তে পারো, রিটার্নের জন্য একটু দরকারি, বাট ভাইবাতে ন্যাচারালি ভালো না পারলে খুব একটা ধরেন। তো এই ছিল মোটামুটি আরবিসি। এরপর আমি ডাব্লিউবিসি তে খুব বেশি টাইম নিব না, ডাব্লিউবিসি তে আমি খুবই অল্প সময় নিব। সেটা হচ্ছে ডাব্লিউবিসি আমরা কি জানি, আমাদের হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমাদের বডির বলা হয় যে এটা হচ্ছে মোবাইল ইউনিট অফ বডিজ প্রোটেক্টিভ সিস্টেম। মানে হয় না, মোবাইল ইউনিট বলতে কি বোঝায়, আমাদের যে পুলিশ থাকে, র্যাব থাকে, তাদের একটা ইউনিট থাকে, তারা সবসময় রাস্তায় পেট্রোলিং করে বেড়ায়। তাদেরকে মানে দেখে যে অলওয়েজ রাস্তা দিয়ে একটা সিকিউরিটি মেনটেন করে, যে যাতে দেখে যে রাস্তায় কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ একটা এরিয়ার কোনো মানুষের কি সমস্যা হচ্ছে সেটা পেট্রোলিং করে, ওদেরকে বলে মোবাইল ইউনিট। তো এরকম আমাদের বডিতে কি ডাব্লিউবিসি সারা বডি জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোনো ইনফেকশন, কোথাও কোনো প্রবলেম, মানে ফরেন বডিজ পার্টিকেলস দেখলেই তারা তার উপর হামলা করে বসবে। এই জন্য ডাব্লিউবিসি কে বলা হয় মোবাইল ইউনিট অফ বডিজ প্রোটেক্টিভ সিস্টেম। ডাব্লিউবিসি কয় ধরনের আছে? ডাব্লিউবিসি আছে দুই ধরনের, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, আর একটা হচ্ছে কি গ্র্যানুলোসাইট। ঠিক আছে, গ্র্যানুলোসাইট কারা? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এদের সেলের সাইটোপ্লাজমে গ্র্যানিউলস থাকে, দানা দানা থাকে, তাই তাদের নাম হচ্ছে গ্র্যানুলোসাইট। আর এক গ্র্যানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট, লার্জ আর স্মল লিম্ফোসাইট, আর হচ্ছে আমার মনোসাইট। এদের সেলের সাইটোপ্লাজমে কোনো গ্র্যানিউল থাকে না। এবার আমরা তিনটা সংখ্যা সম্বন্ধে অবহিত হব। একটা হচ্ছে টোটাল কাউন্ট, একটা হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। টোটাল কাউন্ট কি? টোটাল কাউন্ট হচ্ছে আমাদের বডিতে 5 ধরনের সেল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এই 5 ধরনের সেল মিলে টোটাল যে পরিমাণ ডাব্লিউবিসি আমাদের বডিতে থাকে প্রতি তোমার মিলিমিটার কিউব অফ ব্লাডে, সেটা হচ্ছে আমার টোটাল কাউন্ট। টোটাল কাউন্টটা কত? এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফর ভাইবা, রিটেন, অবজেক্টিভ, ওয়াসপি যাই বলো, সেটা হচ্ছে 4000 থেকে 11,000 পার মিলিমিটার কিউব অফ ব্লাড। এই সংখ্যাটা কিন্তু কোনো অবস্থাতেই ভুল করলে চলবে না। হ্যাঁ, 4,000 to 11,000 পার মিলিমিটার কিউব অফ ব্লাড। আর সে ডিফারেন্সিয়াল কাউন্ট কথাটা মানে কি, যে আমার
প্রতি 100টা ডাব্লিউবিসি পার্টিকেল যদি আমি হিসাব করি, ঠিক আছে, প্রতি 100 ডাব্লিউবিসিতে কয়টা নিউট্রোফিল আছে, কয়টা ইসোনোফিল আছে, কয়টা মনোসাইট আছে, এইটা জানার এইটা যে অ্যামাউন্ট, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট অফ আরবিসি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল কাউন্টটা আমরা একটু পড়তে হবে। নিউট্রোফিল সবচেয়ে বেশি 50 to 70%, মানে প্রতি 100টার মধ্যে 50 থেকে 70টা নিউট্রোফিলই থাকে। লিম্ফোসাইট হচ্ছে 20 to 40, মনোসাইট 2 to 8, ইওসিনোফিল 1 to 4, আর বেসোফিল সবচেয়ে কম, বলতে গেলে নাই, 0 থেকে 1%। তো এটা মোটামুটি ভাবে আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এবং এটা ওয়ান অফ দোজ কোশ্চেন্স যেটা কিন্তু তোমার পরীক্ষার আগের রাতে দেখতে হবে, কারণ ডিজি টিজি এগুলো মনে থাকে না আসলে। আর হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট হচ্ছে আমার সারা বডিতে এক একটা ডাব্লিউবিসি কতখানি আছে, যেমন নিউট্রোফিল আমার সারা বডিতে মোট কয়টা আছে, হ্যাঁ, আমার মনোসাইট সারা বডিতে কয়টা আছে, এটা জানাটা হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট। ঠিক আছে, তো যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে মনোসাইটের অ্যাবসলিউট কাউন্ট হচ্ছে ন্যাচারালি 300 থেকে 600, মানে আমাদের সারা বডিতে 300 থেকে 600টা মনোসাইট থাকে। ঠিক আছে, তো আমাদের ডাব্লিউবিসি প্রত্যেকটা ধরনের ডাব্লিউবিসির ছবিগুলো আঁকা শিখতে হবে ফর প্র্যাকটিক্যাল এবং অসপি। কারণ আমরা যদি দেখতে না জানি কোনটা দেখতে কেমন, অসপিতে যদিও কিছু হেল্পিং হ্যান্ড থাকে, হ্যাঁ, যে একটু মানে ওরকম একটু অসপির আগে একটু বলে দেয়, তো তারপরেও কিন্তু আমরা যদি না বুঝি, এটা কিন্তু মানে না জানি দেখতে কেমন হবে, খুঁজে কিন্তু বের করতে পারবা না। হ্যাঁ, তো খুঁজে বের করতে না পারলে সমস্যা, তারপরও সমস্যা না, বাট তারপরও সমস্যা। তো যাই হোক, তোমার অসপিতে মিলে কি থাকে, ওই যে একটা ডাব্লিউবিসি সেল থাকে, ওটাকে কি সেল ওটা ফাইন্ড আউট করতে বলে, ওইটার সম্বন্ধে হচ্ছে তোমার করতে বলে, যে ওইটা আইদার ফাংশন লিখতে বলে, অথবা হচ্ছে ওটার বাড়া কমার রিজন লিখতে বলে। তো ন্যাচারালি এই 5টা যে জিনিস, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এটার ফাংশনটা আমি এখন একটু বলবো। বাড়া কমার রিজন দেখার কোনো দরকার নাই। অসপিতে ওই যে যখন, হ্যাঁ, ওই আসমানি সাহায্যটা পাবা, তখন হচ্ছে একটু ছোট করে দেখে অসপি হলে চলে যাবে। ঠিক আছে, এটা মোটামুটি সব মেডিকেলি এটা অফ দ্য রেকর্ড কথা, আসমানি সাহায্য আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি এটা নিয়ে একটু কথা বলার জন্য একটা ক্লাস, মানে ওটা নিয়ে পরে বলতেছি, তো পাবা ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি যেটা বলবো যে ফাংশন গুলো একটু কথা বলবো, যে 5টা সেলের ফাংশন কি আর ডাব্লিউবিসি। তো ফাংশন গুলো হচ্ছে নিউট্রোফিল মেইনলি ফ্যাগোসাইটোসিস করে, সাথে হচ্ছে আমার কিছু কেমিক্যাল সিনথেসিস করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমার হচ্ছে ম্যাক্রোফেজ, মানে মনোসাইটে তো আলটিমেটলি ম্যাক্রোফেজ হয় পরবর্তী, যেটা আমরা একটু পরে শুনবো। তো তার সে কাকে অ্যাটাক করবে, ম্যাক্রোফেজ কাকে খাবে, সেটার জন্য একটা কেমিক্যাল ওয়ে সে দেখায় দেয়, কেমোটেকটিক ফ্যাক্টর, থ্রম্বোক্সান, যেটা কিনা আমার ব্লাড ক্লটিং এর সাথে যুক্ত, সেটা রিলিজ করে। হ্যাঁ, সেটা ইনফ্লামেটরি ইফেক্ট রিলিজ করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে হচ্ছে লিউকোট্রিন, এই ধরনের কিছু কেমিক্যালস সে রিলিজ করে। মনোসাইট আমরা জানি টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজ হয়, হ্যাঁ, টিস্যু ম্যাক্রোফেজ। তো অবশ্যই তার প্রথম কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, প্লাস হচ্ছে আরেকটা কাজ সে করে, সে মনোসাইট কখনো কখনো এপিসি হিসেবে কাজ করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে হচ্ছে হেল্পার টি সেলের কাছে কি ধরনের ফরেন বডি ইনভেশন হয়েছে তার একটা স্যাম্পল, একটা কিছু কেমিক্যালস, কিছু একটা টুকরা নিয়ে সে প্রেজেন্ট করে, যে এই ধরনের ফরেন বডি ইনভেশন হয়েছে। তো সেই জন্য সে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। ঠিক আছে, এরপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আমার কয়েক ধরনের আছে, টি লিম্ফোসাইট আর হচ্ছে কি বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আবার দুই ধরনের, আমরা জানি হেল্পার টি সেল, আর একটা হচ্ছে কি সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল হচ্ছে আমার সাইটোটক্সিক টি সেল আর বি সেলকে অ্যাক্টিভেট করে এবং কি ধরনের কাজ করতে হবে সেটার নির্দেশনা দেয়। আর সাইটোটক্সিক টি সেল হচ্ছে মেইন, মানে ডার্টি ওয়ার্কটা করে। সে হচ্ছে আমার এই বিভিন্ন ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, হ্যাঁ, এই সেলগুলোকে বিভিন্ন কেমিক্যাল রিলিজের মাধ্যমে নষ্ট করে দেয়। আর বি সেল, যেটা বি সেলটা হচ্ছে আমরা জানি অ্যান্টিবডি রিলিজ করে, তো অ্যান্টিবডির মাধ্যমে সে হচ্ছে আমার ফরেন বডির এগেইনস্টে যুদ্ধ করে। ইওসিনোফিল মেইনলি হচ্ছে যেটা করে, যে সে আমাদের বডিতে যে বড় বড় ওয়ার্ম গুলা, হুক ওয়ার্ম, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারাসাইট, এই জিনিসগুলোকে সে হাইড্রোলাইটিক এনজাইম রিলিজের মাধ্যমে ধ্বংস করে দেয়। এছাড়া হচ্ছে ইওসিনোফিল আমাদের অ্যালার্জিক রিয়াকশন কমাতে হেল্প করে। কখনো কখনো সে ফ্যাগোসাইটোসিস করে, তবে সেটা পরিমাণটা খুব কম, কারণ বড় বড় মাইক্রোবায়াল এজেন্টগুলোর বিরুদ্ধে সে খুব একটা এফেক্টিভ না। বেসোফিল আমরা জানি, বেসোফিলের একটা কাজ বলতে বলা মানে হচ্ছে হেপারিন রিলিজ করে, যেটা হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। তো সে হচ্ছে ইন্টারভাসকুলার কোয়াগুলেশন প্রিভেন্ট করে। এই ছিল আমার মোটামুটি ফাংশন। এগুলা ফাংশনগুলো আমার বোথ রিটেন, বোথ অবজেক্টিভ, আমার ভাইভা, অসপি, প্র্যাকটিক্যালের ভাইভা, সবখানে এই ফাংশনগুলো কি খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে? ফাংশন গুলা একদম মনে করো ঠোঁটের আগে রাখতে হবে। এগুলো এমন ভাবে পড়বা যে পরীক্ষার আগের দিন এগুলা পড়া যাবে না। এগুলা মনে করো যেমন বেসিক পড়ে, এগুলো হচ্ছে অলওয়েজ মাথা থাকবে, জিজ্ঞাসা করা মাত্রই বের হবে, এগুলো হচ্ছে এমন কোশ্চেন। ঠিক আছে? পরীক্ষার আগের দিন হচ্ছে ট্রাবলসাম কোশ্চেন গুলো যেগুলো পড়ে মনে থাকতে চায় না ওগুলো পড়বো, এগুলো তো মনে থাকে পড়লে, ইজি জিনিস। যাক, আর ডাব্লিউবিসি প্রপার্টিজ, এটা হচ্ছে আমার একটা খুব মানে জনপ্রিয় রিটার্ন কোশ্চেন। ঠিক আছে? এটা এক্সক্লুসিভলি রিটার্ন কোশ্চেন, ভাইবাতে ধরে মাঝে মধ্যে, বাট প্রফিট সাপেক্ষে যদি বিচার করি এটা এক্সক্লুসিভলি একটা রিটার্ন কোশ্চেন। তো প্রপার্টিজ গুলো কি আমি একটা একটা করে বলে যাই। প্রথম প্রপার্টিজটা হচ্ছে ডায়াপেটিসিস। কি হয় আমার ডাব্লিউবিসি তো আমার ব্লাডে থাকে, সাপোজ কোনোটা জায়গায় ইনফেকশন হয়েছে বা কোনোটা জায়গায় আমার ফরেন বডির ইনভেশন হয়েছে, সেখানে আমার ডাব্লিউবিসি কে যাইতে হবে। তো সাপোজ আমি বুঝতে পারলাম আমার এরকম একটা জায়গায় হচ্ছে আমার কেটে গেছে এবং সেখানে হচ্ছে সেখানে কিছু মানে মাইক্রোবায়াল এজেন্ট ঢুকছে। তো ঢুকছে পরে কি হবে, এখানে যে ভেসেল গুলো আছে সেই ভেসেল দিয়ে তো আমার ডাব্লিউবিসি পাস হচ্ছে। তো ডাব্লিউবিসি এই জায়গাটায় এসে আমার ভেসেল যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে সে ফার্স্টে কি ফিক্সড হবে, ফিক্সড হয়ে সে ছোট ছোট প্রক্ষেপণ মানে প্রজেকশন, সে হচ্ছে আমার ক্যাপিলারি যে এন্ডোথেলিয়াম থাকে, দুইটা এন্ডোথেলিয়ামের মধ্যখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেস, তার মধ্যে দিয়ে সে সেলের একটা প্রক্ষেপণ একটা প্রজেকশন মধ্যে দিয়ে ঢুকায় দেয়, কোথায় টিস্যু স্পেসে ঢুকে, ওইভাবে সে হচ্ছে ধীরে 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 প্রক্ষেপণ বরাবর প্রজেকশনটা বরাবর সে হচ্ছে ওই ছিদ্র দিয়ে এন্ডোথেলিয়াল ইন্টারস্টিশিয়াল স্পেস দিয়ে সে হচ্ছে বের হয়ে আসে, বের হয়ে সে টিস্যু স্পেসে চলে আসে। এটাকে আমরা বলি হচ্ছে ডায়াপেডিসিস। ডায়াপেডিসিসের পরে হচ্ছে অ্যামিবার্ড মুভমেন্ট। সে টিস্যু স্পেসে আসার পর ঠিক যেখানে ফরেন বডিটা বা ইনফেকশনটা হয়েছে সেখানে সে যাবে, কার মতো যাবে, অ্যামিবার মতো যাবে। অ্যামিবা যেমন তার পুরো বডির একটা অংশকে প্রজেকশন হিসেবে ছুড়ে দিয়ে বা বাকি বডিটা হচ্ছে প্রজেকশনের দিকে নিয়ে যায়, এভাবে ধীরে 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 অ্যামিবয়েড মুভমেন্ট করবে। তো এটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউবিসির আরেকটা প্রপার্টি যার নাম হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। এবং এই মুভমেন্টের রেটটা হচ্ছে 40 মাইক্রোমিটার পার মিনিট, অনেক বেশি, মানে এত বেশি যেটা চিন্তা করার মতো না, এত ছোট আর কি। তো এবং এই যে তার মুভমেন্টটা হয়, তো এই মুভমেন্টটা কেন হয়, মুভমেন্টটা হয় যেটা সেটা হচ্ছে তার পার প্রপার্টি, সেটা হচ্ছে কেমোটেক্সিস। সে মুভমেন্টটা তার ডাব্লিউবিসি মাথায় আমাদের মতো মগজ নেই। ঠিক আছে? তো সে কিভাবে বোঝা যায় আমার এদিকে যাইতে হবে, সে বুঝে তার থার্ড প্রপার্টির মাধ্যমে, কেমোটেক্সিস। কেমোটেক্সিসটা কি, আমার যেখানে ইনফেকশন হয় ফার্স্টে সেখানে লোকালি কিছু তো ডাব্লিউবিসি আগে থেকেই রয়ে যায়, তারা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, হ্যাঁ, ওখানে মাইক্রোবায়াল এজেন্টস গুলো ব্রেকডাউন হয়, সেটা তারা কিছু কেমিক্যাল রিলিজ করে, প্লাস যারা মানে হচ্ছে যেই প্রোটেক্টিভ মেকানিজম গুলা ওখানে যাচ্ছে, অ্যান্টিবডি বলো, ওখানকার ম্যাক্রোফেজ বলো, নিউট্রোফিল বলো, ওখানে যারা আগে থেকেই ফাইট করতেছে ওরা কিছু কেমিক্যাল রিলিজ করে। তো এই কেমিক্যাল গুলা হচ্ছে আমার এই ট্রাভেলিং ডাব্লিউবিসি গুলা যারা নতুন আসতেছে ওরা হচ্ছে টের পায়, ওরা এই কেমিক্যালের সূত্র ধরে হচ্ছে আমার অ্যামিবার মুভমেন্ট করে তারা ইনফেকশন সাইটের দিকে আগায় যায়। তো এই প্রসেসটাকে আমার বলি হচ্ছে ডাব্লিউবিসি কেমোটেক্সিস। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আমার ডাব্লিউবিসি যে কাজটা মেইনলি করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যে আমার ম্যাক্রোফেজ, টিস্যু ম্যাক্রোফেজ আর ইওসিনোফিল ওরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস মানে একটা মাইক্রোবায়াল এজেন্টকে ধরে গিলে ফেলে। আবার একটা আমার ডাব্লিউবিসির আবার অ্যান্টিবডি রিলিজ করে, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশনটা তো হয়, তবে যেটা হয় কি যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন হলে কি হয়, আমার ধরো বি সেলটা হচ্ছে অ্যান্টিবডি রিলিজ করলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে কি হয়, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে আটকায় ফেলে, মেরে ফেলে অ্যান্টিবডি অ্যান্টিজেন একটা কমপ্লেক্স তৈরি হয়ে জায়গায় প্রিসিপিটেটেড হয়ে যায়, ওখানে পড়ে থাকে। তো আমার ম্যাক্রোফেজ ইওসিনোফিল এসে কি করে, ওই অ্যান্টিবডি অ্যান্টিজেন যে কমপ্লেক্স যে জিনিসটা পড়ে থাকে ওটাকে ধরে খেয়ে ফেলে। এইভাবে হচ্ছে হয়, অ্যান্টিবডি একা পুরো কাজটা করে না, আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস হয় জায়গাটাতে। এটা আমরা মানে যখন ফোর্থ ইয়ারে ইমিউনোলজি জিনিসটা পড়বো, আমি নিজে এখনো পড়িনি, আমি সামান্য অল্প একটু জানি, তো ওইটা হচ্ছে ওখানে আমরা আরো ডিটেইলসে পড়বো। ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস নিয়ে একটু কথা না বললেই নয়, কজ এটা একটা রিটেনের কোশ্চেন, যদি এটা বদারসাম, এটা একটু ছবি টবি আঁকতে হয়। আমি আজকে স্লাইড শো করতে পারতেছি না, একটু শর্ট নোটিসে আমার এই ক্লাসটা নিতে হয়েছে সেই কারণে। তো যেটা হয় ফ্যাগোসাইটোসিস একটা রিটেনের কোশ্চেন আসে যে রাইট ডাউন দ্য স্টেপস অফ ফ্যাগোসাইটোসিস। তো আমার এখানে বেশি না, 3টা স্টেপ আমরা লিখে ফেললেই হবে। ফার্স্ট হচ্ছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট। আমার ধরো সাপোজ একটা সেল, ম্যাক্রোফেজ বলো বা ইওসিনোফিল বলো, ইওসিনোফিলই তো সরি নিউট্রোফিল, ম্যাক্রোফেজ বলো বা নিউট্রোফিল বলো, তারা হচ্ছে কি করবে, আমার কাকে খাইতে হবে, কাকে ফ্যাগোসাইটোসিস করতে হবে সেটাকে সে রিকগনাইজ করে, সে বুঝে এবং পরবর্তীতে তার সাথে অ্যাটাচমেন্ট হয়। তো এটা সে কিভাবে বুঝে, আইদার সে ওই যে কেমোটেক্সিসের মাধ্যমে বুঝতে পারে,
আরেকটা প্রক্রিয়া আমাদের বডিতে আছে, এটা আমরা ইন্টারের বই বায়োলজি বইতে পড়ছি, যে অপসোনাইজেশন। হ্যাঁ, যেটা অপসোনিন নামে আমাদের একটা মেকানিজম আছে আমাদের বডিতে, যারা হচ্ছে মানে যে কেমিক্যাল গুলা রিলিজ হয় সেই কেমোট্যাক্সিসের সূত্র ধরে ডাব্লিউবিসি যাওয়ার আগেই অপসোনিন প্রোটিন গুলা ওই মানে ফরেন বডি গুলার গায়ে লেগে থেকে আমার ফ্যাগোসাইট গুলোকে বুঝিয়ে দেয় যে একে আমার খাইতে হবে। তাহলে আমার এই যে রিকগনিশন এবং অ্যাটাচমেন্টের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, এক্সেলারেট করে হচ্ছে অপসোনাইজেশন প্রক্রিয়া বা অপসোনিন প্রোটিন গুলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রিকগনিশন এবং অ্যাটাচমেন্ট। তারপরে হচ্ছে আমার এনগালফমেন্ট। কি করে? আমার ফরেন বডির চারিদিকে আমার ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমটা একটা ফ্যাগোসাইটিক ক্যাভিটি ক্রিয়েট করে। ফ্যাগোসাইটিক ক্যাভিটি ক্রিয়েট করে আমার হচ্ছে একটা পরবর্তীতে সে ক্যাভিটি ক্রিয়েট করার পর পুরো ফরেন বডিটাকে সে হচ্ছে ঘিরে ফেলে একদম তার বডিতে, সেটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। এই যে সে তার বডির মধ্যে একটা আলাদা ক্যাভিটি তৈরি করে, ওই ক্যাভিটির মধ্যে মাইক্রোবায়াল এজেন্টটাকে বা ফরেন বডিটাকে ঘিরে ফেললো, চারিদিক দিয়ে ঘিরে ফেললো, সেটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। ফ্যাগোসাইটের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। হ্যাঁ, পরে কি হয়, লাইসোজোমের সাথে ফ্যাগোজোম ফিউজ হয়ে যায়, মানে লাইসোজোমটা বলতে পারো যে ফ্যাগোজোমের মধ্যে মানে ফ্যাগোসাইটের ওই ক্যাভিটিটার মধ্যে লাইসোজোম ঢুকে পড়ে একটা ক্যাভিটি ক্রিয়েট করে, একটা সোম ক্রিয়েট করে, তাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম। হ্যাঁ, পরবর্তীতে আলটিমেটলি কি হয়, কিলিং হয় এবং ডিগ্রেডেশন হয়। কজ ফ্যাগোলাইসোজোম ক্রিয়েট হওয়ার পরে লাইসোজোমের মানে মেমব্রেনের আমার লাইসিস হয়ে যায় পরে কিছু হরমোন মানে এনজাইমেটিক অ্যাক্টিভিটির কারণে, এবং আমার যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের হয়ে আসে ওরা হয় হচ্ছে আমার ফরেন বডিকে ডিস্ট্রাকশন করে, কিলিং করে এবং ডিগ্রেডেশন করে চলে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার ফ্যাগোসাইটোসিসের 3টা স্টেপ। আমরা একটু ছোট করে ছবি দিব, আমাদের বিভিন্ন বইতে ছবি আছে, গাইডলাইনের ছবি আছে। তো এই ছবিটা আমরা একটা ডায়াগ্রামেটিক ফিগার দিতে পারলে কি মোটামুটি ভাবে আমাদের রিটেনের কোশ্চেন হয়ে যাবে। ডাব্লিউবিসি থেকে আমার বলা শেষ। এরপর আমি যেটা একটু বললাম যে আমার বিভিন্ন সেলে বাড়া কমার কারণ আছে, এটা একমাত্র আমার ধারণা যে অস্পি ছাড়া খুব একটা কেউ জিজ্ঞেস করে না, কজ এগুলা আসলে মনে রাখাটা এত পড়া ফিজিওলজিতে যে এগুলা আসলে জিজ্ঞাসা করাটা মনে হচ্ছে যে খুব একটা মানে রিলেভেন্ট না সাধারণত। তো অস্পিতে যে বললাম ওই যে আকাশ পানি থেকে সাহায্য আসবে, তারপরে ওটা তোমরা দেখে যাবা। অস্পিতে যেহেতু 2 মিনিট টাইম থাকে, আমরা মোটামুটি ভাবে লেখার জন্য 1 মিনিট টাইম পাই, তো 1 মিনিটে 4 থেকে 5টা রিজন লেখা যায়। তো আমরা ওইভাবে একটু দেখে চলে যাব। আর এখন হচ্ছে লাস্টলি আমি অল্প কিছু শব্দ আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছে আমরা জানি এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি সিনথেসিস হওয়ার প্রক্রিয়া, লিউকোপয়েসিস ডাব্লিউবিসি সিনথেসিস হওয়ার প্রক্রিয়া, আর থ্রম্বোপয়েসিস মানে হচ্ছে থ্রম্বোসাইট মানে আমার প্লাটিলেট সিনথেসিস হওয়ার প্রক্রিয়া। এরপর আমি বলবো হচ্ছে তোমার লিউকোসাইটোসিস আর লিউকোপেনিয়া। লিউকোসাইট মানে হচ্ছে ডাব্লিউবিসি যদি আমাদের বডিতে নরমালের চেয়ে বেড়ে যায়, 11,000 এর চেয়ে বেড়ে যায়, সেটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। আর লিউকোপেনিয়া হচ্ছে কমে যাওয়া, 4,000 এর চেয়ে কমে যাওয়া হচ্ছে লিউকোপেনিয়া। তেমন হচ্ছে তোমার নিউট্রোপেনিয়া আছে, ইউসিনিও না নিউট্রোপেনিয়া হয় সাধারণত, আর হয় হচ্ছে ইউসিনোফিলিয়া আর বেজোফিলিয়া। মানে ইউসিনোফিল বেজোফিলিয়া কাউন্ট যদি বেড়ে যায়, এটাকে এই কন্ডিশনকে বলা হয় ইউসিনোফিলিয়া বেজোফিলিয়া। তোমার কি সমস্যাটা কি, এই শব্দগুলো যদি তোমাকে ধরে যে লিউকোসাইটোসিস মানে কি, লিউকোসাইটোপেনিয়া মানে কি, নিউট্রোপেনিয়া মানে কি, তারপরে হচ্ছে ইউসিনোফিলিয়া বেজোফিলিয়া মানে কি, তুমি যখনই বলবা বেড়ে যায়, যখন বলবা কমে যায় এবং তুমি অ্যামাউন্টটা বলবা বা বলার চেষ্টা করো, তখনই তোমাকে সাথে জিজ্ঞেস করবে তাহলে নর্মাল কাউন্টটা কত। তো তোমাকে কিন্তু অবশ্যই নর্মাল কাউন্টটা কিন্তু ঠোঁটের আগে রাখতে হবে, নর্মাল কাউন্ট বা নর্মাল পার্সেন্টেজটা কত। তো ইওসিনোফিল বেজোফিলের ক্ষেত্রে আমরা সাধারণত ওভাবে অ্যাবসলিউট কাউন্টটা বলি না, আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট যেটা পার্সেন্টেজ ওটাই বলার চেষ্টা করি। তো ওটা বলতে পারলেই এনাফ, যারা ওটাই শুনতে চায় অ্যাবসলিউট কাউন্ট সাধারণত বলার দরকার হয়। তো এই ছিল মোটামুটি ভাবে আমার আজকের আরবিসি ডাব্লিউবিসি। তো এই যে কোশ্চেন গুলা বললাম মোটামুটি ভাবে রিটেনের ছোট বলে দিলাম রিটেনের কোশ্চেন কোনগুলা, এছাড়া আর যা কিছু বললাম ভাইবার কোশ্চেন এখান থেকেই আসবে, এখান থেকেই জিজ্ঞাসা করবে, এবং এই জায়গা থেকে কোশ্চেন করলে তোমরা যদি অ্যান্সার করতে পারো, আমি বলতে পারি মোটামুটি ভাবে যে পাস আটকাবে না। আর ভালো পড়াশোনার তো শেষ নেই, ঠিক আছে, ভালো তো যারা ভালো মার্কস পাওয়ার চেষ্টা করবো তারা তো অন্য লেভেলে পড়বা, ঠিক আছে। বাট এই যে রিভিউ ক্লাসটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কি, আমার একটা বেঞ্চমার্ক বুঝায় দেওয়া যে এই জিনিসগুলো না পড়লে তোমার পাস হবে না। তো আমি চেষ্টা করলাম সেই জিনিসগুলো আজকে বলতে, এবং দর্শকবৃন্দ তোমরা এই এক্সিস মেডিকেল স্কুলের ফার্স্ট অফ এক্সামিনেটের জন্য যে
ফিজিওলজি রিভিউ প্লাস রিটেন যে সিরিজটা আয়োজন করা হয়েছে, সেই সিরিজে আমার সাথে তোমাদের আয়োজন আপু ক্লাস নিচ্ছেন, খাদিজা বিনতে আনোয়ার মিম আপু। তো ওনার সাথে আমিও ক্লাস নিচ্ছি এবং আমার ভাগে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলার আজকেই তোমাদের সাথে আমার শেষ ক্লাস। তো আজকে শেষ ক্লাস এবং অনেকদিন তোমাদের সাথে কাজ করলাম এবং আমি আসলে খুবই আনন্দিত যে তোমাদের সাথে যে এতগুলা দিন তোমাদেরকে এতগুলা কথা বলতে পারছি তোমাদের সাথে লাইভে এসে। তোমরা যারা শুনছো, যারা অ্যাপ্রিসিয়েট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ধৈর্য নিয়ে এখনো দেখতেছো তাদেরকে তো অবশ্যই অনেক বেশি বেশি ধন্যবাদ জানাই যে এতদিন ধরে তোমরা আমাদের সাথে ছিলা। তোমরা দর্শকরা আমাদেরকে দেখতেছো দেখি আমরা কিন্তু আরো উৎসাহ পাচ্ছি তোমাদেরকে নতুন নতুন কথা বলার জন্য। আর যথারীতি একটা কথা আবারও বলবো যে যখন যে টপিক গুলাই সমস্যা হবে, তো এই লাইভ গুলো কমেন্ট সেকশনে অথবা এই ভিডিওটা এইচএস মেডিকেল স্কুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপ করা হবে, তো সেইখানে কমেন্ট সেকশনে অবশ্যই আমার মানে কোশ্চেনটা করবা। আমি পার্সোনালি চেষ্টা করবো যে সেই কমেন্ট সেকশন গুলোতে তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। তো লাস্টলি যেটা বলছিলাম আমি আমার আগের ক্লাসটাতে, যে একটা তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমার যিনি আরেকজন কলিগ আছেন খাদিজা বিনতে আনোয়ার মিম আপু, উনি আরেকটা ক্লাস নিলে ওনারও হচ্ছে তোমাদের সাথে টোটাল সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সামনে এক্সিস মেডিকেল স্কুলের ফিজিওলজি যে প্রোগ্রামটা চলছে রিভিউ প্লাস রিটেন সিরিজ, এই সিরিজের একটা সিরিজ ফিনালে আসতে হচ্ছে তোমাদের সামনে। যেই এপিসোডটার নাম আমরা দিয়েছি টিপস এন্ড ট্রিক্স। এই টিপস এন্ড ট্রিক্স এপিসোডটা আমার মনে হয় তোমরা কেউই মিস করবে না। এই এপিসোডটাতে আমরা তোমাদেরকে এজ এ হোল প্রফ নিয়ে আমাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এবং কিছু টিপস এবং ট্রিক্স, কি জিনিসগুলো প্রফে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রফের এনভায়রনমেন্টটা কেমন হয়, কি কি ট্রাবল শুটিং গুলো হয়, কিভাবে সেই জিনিসগুলো ওভারকাম করার মতো মাথায় একটা মানে অল্টারনেটিভ প্ল্যানিং থাকা লাগে, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় প্রফ পরীক্ষা, এবং সেই সাথে তোমাদেরকে কিছু আশার বাণী, উৎসাহ, সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই এপিসোডটা আসলে খুবই একটা উপভোগ্য এপিসোড হবে। এবং ফার্স্ট কথা হচ্ছে ওই এপিসোড আমরা তোমাদের কিছু পড়াবো না, তোমরা তোমরা দর্শকরা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে আড্ডায় আমাদের সাথে যোগ দিবা। আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমরা যে দুইজন তোমাদের সাথে থাকলাম পুরো সিরিজ জুড়ে, আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিছু মানে খারাপ, কিছু ভালো এক্সপেরিয়েন্স, কিছু মানে টিপস তোমাদেরকে এজ এ সিনিয়র তোমাদের সাথে আমরা শেয়ার করবো, যাতে তোমরা কি প্রফ পরীক্ষাটা মাথা ঠান্ডা রেখে সফলভাবে দিতে পারো। তো সেই টিপস এন্ড ট্রিক্স এপিসোডটার ডেট এবং টাইম খুব শীঘ্রই তোমাদের জানা দেওয়া হবে। তো সেই এপিসোডটাই দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আজকে, এবং তোমাদের সাথে একাডেমিক ক্লাসে আজকেই শেষ দেখা। তো অনেক সবাইকে ধন্যবাদ আরো একবার। তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং দর্শক বৃন্দ তোমরা যারা ফার্স্ট প্রফ পরীক্ষার্থী আছো তোমরা সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিজে ভালো থাকবা এবং অন্যকে ভালো রাখবা। এই শীতে স্বাস্থ্যবিধি মেনে চলো, করোনার কারণে বেশি ট্যুর দিও না, ঘোরাফেরা মেপে করো। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতদিন ধরে আমার ক্লাসগুলো দেখলেন এবং আজকে এতক্ষণ ধরে যারা কথাগুলো শুনলেন, সবাইকে আরেকবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমি কেএমএস সাজিদ ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেশন 2017-18 লাস্ট বার তোমাদের সামনে আমি নিজেকে ইন্ট্রোডিউস করে শেষ করছি আমার আজকের সেশন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আমি আমার হোস্ট স্বর্ণা ঘোষকে অন স্ক্রিন ডেকে নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া, বরাবরের মতো এত সুন্দর একটা সেশন আবারও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ স্বর্ণা, তোমাকেও। তোমার মনে হয় একটা ফার্স্ট হোস্টিং ছিল, তোমারও উপস্থাপনা অনেক সুন্দর বা অনবদ্য ছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন ভাইয়া। অবশ্যই কি আমার ভাইয়ের সাথে সাথে ধন্যবাদ জানাতে চাইবো সেই সকল দর্শক শ্রোতাদের যারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে লাইক, কমেন্ট, শেয়ার করেছিলেন। আজকের সেশন এখানে শেষ করে পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আমি স্বর্ণা ঘোষ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী।